আবরার হত্যাকাণ্ডের 20 জনের মধ্যে 7 জনের পক্ষে দাঁড়িয়েছে শিশির মনির তার পক্ষেই দাঁড়িয়েছে যে জানতো এসে ছাত্র শিবির উগ্র জঙ্গি এবং গুপ্ত রাজনীতি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং গুপ্ত রাজনীতিকে নিষিদ্ধ করা উচিত। কে গুপ্ত কে সুপ্ত এটা নিয়ে আমরা করব, এখনকার আলোচনা হওয়া উচিত। গোপন রাজনীতি আর গুপ্ত রাজনীতি কিন্তু এক না। থানার বিরুদ্ধে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে মারা হচ্ছে, তখন আপনি এটাকে জায়েজ করলেন, উচ্চ প্রকাশ করছেন, নিশ্চয় তার মধ্যে আপনি একজন। ইসলামের রাজনীতির কথা বলে আমি এমন অশ্রাব্য কথা বলছি, মানুষের ব্যক্তি চরিত্র হনন করছি। আর আমাদের নীরবতাকে আপনারা দুর্বলতা ভাবেন না, আওয়ামী লীগের মতো সেই জায়গায় যায়েন না। স্বাগত জানাচ্ছি গালের সংলাপে, সাথে আছে আমি জেনিসিয়া বর্ণা। দর্শক, আমরা দেখেছি দেশের বর্তমান রাজনীতি ও অর্থনীতি ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা আর উদ্বেগ। অন্যদিকে সরকার পরিচালনার চ্যালেঞ্জ, সাথে বিরোধী দলের ভূমিকা, সব মিলিয়ে মানুষের মনে নানান প্রশ্ন তৈরি হয়েছে। সেই সাথে আবার নিরাপত্তা ঝুঁকি থেকে শুরু করে বাণিজ্য চুক্তির প্রভাব নিয়েও আছে নানা বিতর্ক। এসব বিষয় সহ নানা বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের মাঝে আমাদের আলোচকরা রয়েছেন। তার আগে তাদের সাথে পরিচয় করাবার আগে একটু জানিয়ে দিতে চাই, আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে রাজনীতিতে গুপ্তের প্রভাব। এবার আমাদের অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তার সেই সাথে রয়েছেন শাহেদ আলম, সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, এবং আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী, সাবেক সভাপতি, ছাত্র শিবির, ঢাবি। আপনাদের সবাইকে গালের সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি জনাব মাহফুজুল হকের কাছেই শুরুতে যাব। আমরা কিন্তু এর আগে বিভিন্ন সময় শুনেছি, বিশেষ করে 5 আগস্টের আগে পরে শুনেছি যে ছাত্রলীগের ভেতরে অনেক গুপ্ত রয়েছে, কিন্তু 5 আগস্টের পর আমরা দেখেছি ছাত্রলীগের বেশ কিছু কর্মী আবার ছাত্র দলে যোগ দিলেন। সেক্ষেত্রে কি আপনি কোনো কারণে বলবেন, বা আপনার মনে হয় যে ছাত্র দলেও গুপ্ত বা সুপ্ত রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে কালের কণ্ঠের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে বিদেশে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে সহ-আলোচকবৃন্দকে স্বাগত জানাচ্ছি। আসলে এটা তো এখনকার আলোচিত একটা টার্ম, গুপ্তের প্রভাব, রাজনীতিতে গুপ্ত। এটা ট্যাগিংয়ের রাজনীতি থেকে আমরা বের হইতে পারি না আর কি। ট্যাগিং আগে আমাদেরকে যেমন আওয়ামী লীগের আমলে শুনতে হয়েছে জামাত শিবির জঙ্গি, বা বিভিন্ন তকমা দিয়ে ছাত্র শিবিরকে, জামাতকে হত্যাযোগ্য করে তোলা হতো, এবং কাউকে হত্যা করার পরে সেটা একজন শিবির কর্মী, সে তো একজন জামাত কর্মী, অতএব তার মানবাধিকার থাকতে নাই, তার মানে এটা হত্যা করাটাই ন্যায্য, এরকম একটা পরিস্থিতিতে দেশকে নিয়ে যাওয়া হয়েছিল। সেরকমভাবে এখন আবার গুপ্ত, এবং আমরা দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের দেশের প্রধান কর্তা ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর মুখে আমরা এই শব্দগুলো শুনতে পাই। তো এগুলো আসলে আমরা আগস্ট 5 আগস্টের যেই পট পরিবর্তন বা যে একটা বিপ্লব বা পরিবর্তন অভ্যুত্থান বলি, সেখানে আমাদের যে আমরা নতুন ধারার যে রাজনীতি চেয়েছিলাম, যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সে জায়গা থেকে আসলে আমরা বের হতে পারি না। আমরা সেই ঘুরে ফিরে পুরানো দিকেই যাচ্ছি বলে মনে হচ্ছে। এখন গুপ্তের কথা যদি বলেন, আসলে গুপ্ত আমি অনেক শাহেদ আলম ভাই অনেকে হয়তো কথা বলবেন, তো আমি কয়েকটা বিষয় বলি। যেমন হচ্ছে যে আমি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4th ইয়ার অনার্স শেষ করেছি আপনার জাস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে। পরীক্ষাটা দিতে পেরেছি ভাগ্য দুর্ভাগ্য, মানে সৌভাগ্যক্রমে। যদি এই পরীক্ষাটা যদি ওই সময় না হয়ে যদি আরও হয়তো 1 মাস বা 15 দিন পর হইতো, তাহলে আমি হয়তো পরীক্ষা অনার্স শেষ করতে পারতাম না। কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার শেষ করতে পারি নাই। আমার ছাত্র জীবন থাকা সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 দিন ক্যাম্পাসে যাওয়ার পরে আমি নিরাপদে বেরিয়ে আসতে পারি না। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে অ্যাটাক করা হয়েছে, এবং লাইব্রেরির ভিতরে গিয়ে টিচার, ছাত্র সবার সামনে আমাকে মানে হত্যার উদ্দেশ্যে, আমাকে হত্যার উদ্দেশ্যে চেষ্টা করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এবং টেনে হিস্ট্রে বের করে নিয়ে মেরে ফেলার জন্য অনেক চেষ্টা করেছে। সেখানে শিক্ষক কর্মচারী আমাকে উঠে নিয়ে 3 তলা একটা আলমারির ভিতরে আমাকে আটকে রেখেছে, এবং বাইরে থেকে চাপ দিয়ে রেখেছে যাতে করে কেউ বুঝতে না পারে যে আমি এখানে আছি। তাহলে এরপরে পাহারা বসাইছে, পরে প্রক্টর প্রভোস্ট এসে পুলিশের গাড়িতে করে আমাকে শাহবাগে দিয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করতে পারি নাই। তো এখন আমি ছাত্র শিবিরের আমার অপরাধটাকে আমি ছাত্র শিবির করি। তাহলে এখন দেখেন
ওই সময়তে ছাত্র শিবির করাটা এটা একটা অপরাধ ছিল, এবং ছাত্র শিবির আপনি ভিন্ন মতের রাজনীতি করেন, শুধু ছাত্র শিবির না, ছাত্র দলের অনেক ভাইও রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। এখন আজকে ছাত্র শিবিরকে যখন গুপ্ত ট্যাগ দিচ্ছেন, তখন আপনি দেখবেন আমিও আরেকটা টকশোতে এটা বলেছিলাম, ছাত্র দল ওই সময় যদি আপনি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলগুলোর ছবি দেখেন, তাহলে দেখবেন কয়জন ছাত্র নেতা ছিল ওখানে, 10 জন 20 জন, কোনো মতে 2 মিনিট 3 মিনিট দৌড়ায় পালায় চলে গেছে। কিন্তু একইভাবে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়তে সেই সময়ও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরফিন সিদ্দিক স্যারের সাথে দেখা করেছি, আমরা কথা বলেছি, আমাদের দাবি জানিয়েছি। এরপর হচ্ছে যে আমি এটা জোর দিয়ে বলতে পারবো, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে ওই সময় যারা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং কি বলা হচ্ছে যে ছাত্রদলের নেতা ছিলেন করিম সরকার থেকে শুরু করে নীরব, তাদেরকে আমি ডেকে বলেছি আসেন আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি, আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে প্রতিহত করি, প্রতিরোধ করি। কিন্তু তখন তারা বলছেন না, এখন সময় নাই, আমাদের ওই পরিমাণ অবস্থা নাই, প্রস্তুতি নাই। এখন তারা এসে ছাত্র শিবিরকে ট্যাগিং দিচ্ছেন। আপনি যদি বলেন ওই সময় যদি 5-10 জন বা 20 জন থাকে, এখন আজকে 2000 3000 5000, এখন যারা আসলেন তারা কই থেকে আসলেন? তারা কি তখন গুপ্ত ছিলেন না? তখন তারা না তখন ছিলেন না, এখন কোথা থেকে আসছেন তারা? এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যখন কমিটি দিয়েছে, সেখানে আপনি 90 জনের মধ্যে প্রায় 17 জনকে পরবর্তীতে সেখান থেকে বহিষ্কার করতে হয়েছে। আপনি দেখেন একটা মানে কলেজের মেডিকেল কলেজের ছাত্র দলের কমিটি দিয়েছে মাদারীপুরে, সেখানে দেখা গেল যে পরে কমিটিটা বিলুপ্ত করতে হয়েছে। তাহলে সেগুলো ছাত্র দলের এই গুপ্ত সেখানে ছিলেন। এখন আমরা কি এই গুপ্ত কে সুপ্ত এটা নিয়ে আমরা করব? এখনকার আলোচনা হওয়া উচিত নাকি আমার দেশ এখন যে সংকটে আছে, যে ক্রাইসিস আছে, আজকে সরকার 2 মাসে মানে ব্যাংক থেকে 42,000 কোটি টাকা ঋণ নিচ্ছে, IMF এর কাছে ঋণের জন্য ধর্ণা দিচ্ছে, ঋণ পাচ্ছে না। আজকে মানুষ বিভিন্ন সংবাদ হচ্ছে, সেই জায়গাতে না গিয়ে আমরা এখন যে আবার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা বা হামলা করার যে রাজনীতি শুরু হয়েছে। উত্তরটি আপনার কাছে চাচ্ছি, আপনি কি মনে করেন যে ছাত্র লীগের ভেতরে যেই গুপ্তরাজ ছিল তারা কোনোভাবে ছাত্র দলে এসে পড়লো নাকি? না, এটা বাংলাদেশে ক্ষমতার রাজনীতি বলতে একটা কথা আছে, মধু খাওয়ার সুবিধাভোগীর রাজনীতি বলতে একটা কথা আছে। কিছু লোক দেখবেন আপনি সবসময় বলা যায় সরকারি দল, এদের কোনো দল নাই, বা বাংলাদেশ সুবিধাবাদী দল বলে একটা কথা আছে। সবসময় দেখবেন যে রং পাল্টায়, যখন যে সরকারে থাকে তার দলে এসে ভিড়ায় এবং তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে। তো সেটা আপনি বলতে পারবেন না যে এখন নাই, বা ছাত্র দলে নাই, বা বিএনপিতে নাই, সব জায়গায় থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তারা হচ্ছে মূলত তাদের নেচারটা হলো সুবিধা ভোগ করা, রাজনীতিতে সুবিধা নেওয়া, হল ক্যাম্পাসে সুবিধা নেওয়া, ফাও খাওয়া, বা হচ্ছে যে প্রভাব দেখানো, সেটা দিয়ে পরবর্তী চাকরি করা, চাকরিতে যোগদান করা, অর্থ কামানো, এইভাবে তো তারা করতেছে। জি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি ছাত্র শিবির করার কারণে ক্যাম্পাসে যেতে পারেননি, মাস্টার্সের ক্লাস করতে পারেননি। ঠিক আপনার যেরকম অবস্থা হয়েছিল, একটা দল, যদি ছাত্রলীগের কথা বলি, ছাত্রলীগের যারা রয়েছেন বা রাজনীতি করতেন ক্যাম্পাসে, তারাও কিন্তু এখন ক্লাস করতে পারছে না বা ক্যাম্পাসে যেতে পারছে না। তো আপনাদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সেটি থেকে আসলে শিক্ষা নেওয়ার একটা ব্যাপার ছিল কিনা? ক্যাম্পাসে যারা রাজনীতি করে বা ক্যাম্পাসে যারা এখন এই বিষয়গুলোকে মনিটর করছে, তাদের কি শিক্ষা নেওয়ার বিষয় ছিল কিনা? না, অবশ্যই মানে আমি বলবো যে মানে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে, ভিন্ন মতের কারণে কারো উপর হামলা করা বা কারো উপর কাউকে ছাত্র জীবন কন্টিনিউ করতে না দেয়া, বা তার স্বাভাবিক জীবন চলাফেরা করতে না দেয়া, এটা অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন, বাংলাদেশের মৌলিক অধিকারের লঙ্ঘন। আর সে যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে, সে যদি চিহ্নিত কোনো অপরাধী হয়, অপরাধের সাথে জড়িত থাকে, তার বিচার হবে, আইন আদালত আছে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আইন আদালতের বাইরে গিয়ে নিজের উদ্যোগে বা নিজেরা হচ্ছে যে এই ধরনের মানে কাউকে আঘাত করা বা হচ্ছে যে কারোর উপর হামলা করা, সেটা অবশ্যই কাম্য নয়। জি, ধন্যবাদ। আমি জনাব শাহেদ খানের কাছে আসতে চাই। আমি গুপ্ত নিয়ে প্রশ্ন করেছিলাম জনাব মাহফুজুল হককে। শাহেদ আলম, উনি গুপ্তকে গুপ্ত কিন্তু বলেননি, একটু ঘুরিয়ে বলেছেন মধু খাওয়া পাবলিক। আপনার কাছে জানতে চাই, আপনি ওনার সাথে একমত কিনা? আপনি কি গুপ্ত বলবেন নাকি মধু খাওয়া পাবলিক বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ, সহালোচকদের ধন্যবাদ। দেখুন, মধু খাওয়ার একটা বিষয় যে ক্ষুধার্ত কিংবা ধরেন যে মধুর উপরে বাঁচতে চায় সে মধু খাবে, হ্যাঁ, কিন্তু গুপ্ত রাজনীতিটা ঠিক মধু খাওয়ার মতো আমি মনে করি না। এই কারণে মনে করি না যে গুপ্ত থেকে রাজনীতি করার ভিতরে একটা দুর্ভিসন্ধি আছে, সেটা হচ্ছে চিন্তার বিষয়। এখন
আমি অন্যভাবে দেখি একটু। বিএনপি এমন একটি দল, এটি প্রতিষ্ঠিত হয়েছে ধরেন সকল বিশ্বাসের প্ল্যাটফর্ম হিসেবে। আপনি আওয়ামী লীগ করবেন, আপনাকে কয়েকটা ফিল্টারে পরীক্ষা দিয়ে আওয়ামী লীগ করতে হবে। একেবারে ওরা আপনার জিন টেস্ট করবে যে আপনি বঙ্গবন্ধুর প্রতি অনুরক্ত কিনা, মুক্তিযুদ্ধর বিষয়টা তো নাম তো আছেই, সেটা নিয়ে বাণিজ্যের বিষয় আছে, এবং শেখ হাসিনা তার প্রতি একনিষ্ঠভাবে আপনি আনুগত্য কিনা, এগুলো অনেকগুলো ফিল্টার আছে। সেই ফিল্টারে না হইলে আপনি আওয়ামী লীগে প্রবেশ করতে পারবেন না। জামায়াতের ফিল্টার আছে, সেটা হলো যে আপনি ইসলাম প্রতিষ্ঠার লড়াই করবেন কিনা, আপনি দিন লড়াই করবেন কিনা, আপনি এইসব এটাকে কি বলে ছোটবেলা থেকে সাথী রোকন এই সেগমেন্টেড পরীক্ষা দিয়ে আপনাকে আসতে হবে। যে কেউ চাইলেই জামায়াত হয়ে যেতে পারবে না। কিন্তু বিএনপি এমন একটা রাজনৈতিক দল যেখানে এই দলটা তৈরি হয়েছে এরকমে যে ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম। আপনার বাংলাদেশের প্রতি যদি আনুগত্য থাকে, আপনি যেই মতাদর্শের হন না কেন, আপনি এই রাজনীতিটা করতে পারবেন। সো টেকনিক্যালি আওয়ামী লীগ এবং জামায়াত তারা যেই ক্যাডার ভিত্তিক রাজনীতি, সেই জায়গায় বিএনপি যে উদার বাংলাদেশপন্থী একটি দল রাজনীতি, সেটা বিএনপির সাথে যুক্ত হওয়া অনেক সহজ। এবং জিয়াউর রহমান ওটাই পথটাই দেখিয়ে দিয়েছেন। আপনি বাম ডান মধ্যপন্থা মিলে একটা বাংলাদেশের পক্ষের শক্তি তৈরি করেছেন। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হলো যে এইটার নিজের যে ব্যক্তি চরিত্র এবং রাজনৈতিক বৈশিষ্ট্য সেটা উন্মোচন করা। আপনি ধারণ করেন মুক্তিযুদ্ধ বিরোধিতা, আপনি ধারণ করেন দিন প্রতিষ্ঠার লড়াই, আপনি ধারণ করেন এটাকে কি বলে লুকিয়ে রাখার রাজনীতি। কিন্তু আপনি যখন বলবেন যে আপনি বিএনপি, খালেদা জিয়া, শহীদ জিয়া, তার মানে আপনার ভিতরে কোনোভাবে ব্লেন্ড হয়ে একটা পরবর্তী স্বার্থ হাসিলের একটা দুরভিসন্ধি আছে। সেই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর। এবং এই গুপ্ত রাজনীতির সমস্যাটা কি, যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে পতন, সেই পতনে আমরা উচ্ছ্বসিত, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দলটি শেখ হাসিনার নেতৃত্বে যখন চলছিল, বাংলাদেশের অন্তত শেষ কয়েক বছরে তার নিজের কর্মী বাহিনী এবং পরীক্ষিত নেতাকর্মীদের বাইরে এই যে সুবিধাভোগী মানুষদের যে বিচরণ দলটিতে বেড়ে গিয়েছিল, এবং সেখানে দলের যে কোর নীতি নির্ধারকরা তারা যতটা না জায়গা পাইতো, এই যে রং বর্ণ লুকিয়ে যারা হঠাৎ করে নব্য আওয়ামী লীগের হয়ে গেল, তারা খুব গুরুত্ব পাইতো। সেটা আপনি ছাত্রলীগের ভিতর থেকেও দেখছেন যে আজকে যারা পোস্টেড ছাত্র শিবিরের বড় বড় নেতা, তারা সবাই ছাত্রলীগ করছে। ওই যে আদর্শের বাইরে থেকে নতুন আমদানি করার যে মানুষজনের প্রাধান্য বেড়ে গিয়েছিল, সেইটার কারণে আওয়ামী লীগ পড়ে গিয়েছে, আমরা খুব খুশি। কিন্তু কেন পড়ে গিয়েছে আপনাকে দেখতে হবে যে এই ঘরটার ভেতরে যখন লুকায়িত উই পোকা বসবাস শুরু করলো, ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফেললো, একটা বড় ধাক্কা আসলো, সে পড়ে গেল। তো আমরা তো চাই না যে ধরেন বিএনপি কিংবা বর্তমানে যে মধ্যপন্থার রাজনৈতিক দলটি ক্ষমতায়, যে তাদের ঘরের ভিতরে এরকম উইপোকা, ছাত্র দলের ভিতরে উইপোকা বসবাস করুক, যেটার কারণে তারা পড়ে যায়। কারণ আলটিমেট ধাক্কা তো তারা দিবেন, মাহমুদ ভাইরা দিবেন। কারণ তারা এখন যতখানি বাংলাদেশে জাতীয়তাবাদ, বেগম জিয়া কিংবা ওই যে মধু খাওয়ার কথা বলে তারেক রহমানের পক্ষপাতিত্ব করবেন, এটা তাদের সামনের দিকের চেষ্টা। কিন্তু পেছন দিকের চেষ্টা কি, যে বাংলাদেশকে তারা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের নামে জেকে বসা যে একটা ফ্যাসিবাদ ছিল কিংবা মাফিয়া স্বতন্ত্র ছিল, সেইটার বিপরীতে ইসলামের নামে, ধর্মের নামে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করা, সেটা তাদের আলটিমেট টার্গেট। সেই কারণে আমি এটাকে বলবো না যে না এইটা মধু খাওয়া, শুধু মধু খাওয়া না, এর ভিতরে দুরভিসন্ধি আছে। এবং সেই দুরভিসন্ধিটাকে যদি বর্তমান সরকার আঁচ না করতে পারে, তাহলে যেটা হবে যে তারা ওই দলভারী করার জন্য সকল মানুষকে নিজের ঘরে উইপোকার মতো বসবাসের সুযোগ দিবে এবং উইপোকা ঘরটাকে খেয়ে ফেলবে, একটা সময় এটা ভেঙে পড়বে। সেই কারণে এটাকে আমি স্রেফ মধু খাওয়া বলবো না, এটাকে আমি মনে করি যে এটা দুরভিসন্ধিমূলক রাজনীতি, যেই রাজনীতি তারা করবেন এবং বাংলাদেশের আইন দ্বারাই স্বীকৃত যে তারা এটা করবেন। কিন্তু একটাই চাওয়াটা হলো যে এই 5 তারিখের পরে আমরা নিজেকে লুকিয়ে না রেখে আমরা একটু ওপেন রাজনীতি করি, যে ইয়েস আমি জামাত, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ, আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমি ইসলাম দিন প্রতিষ্ঠার লড়াইকে ধারণ করি, আর আমি বাংলাদেশের জাতীয়তাবাদ ধারণ করি। সো ওপেন।
ক্লারিটি, মানে এই ট্রান্সপারেন্সি, এটা আমার দরকার। কেন দরকার আমি এটাকে কি বলে, আপনি প্রশ্ন করতে পারেন যে কেন দরকার, কিন্তু যেই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি মাহমুদ ভাইয়ের সাথে, উনি বলছেন যে 5 তারিখের পরে আমরা চেয়েছিলাম, হ্যাঁ মাহফুজ ভাইয়ের সাথে, যে আমরা একটা নতুন ধারার রাজনীতি করব, সেটা হয় নাই। আচ্ছা, নতুন ধারার রাজনীতি কি ওনারা করছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। যেমন 5 তারিখের পরে আমরা দেখলাম কি যে এই বিশেষত আমরা সরকার গঠনের পরেও অশালীন রাজনীতির জন্য কি আমরা রাজনীতি করেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম বৈষম্যহীন? আমি কি একটা সিটিং প্রধানমন্ত্রী তার কাজ নিয়ে আপনি সমালোচনা করেন, তার ব্যক্তি, তার কন্যা, তার স্ত্রী পুত্রদের অশ্লীল অঙ্গভঙ্গি এবং তার সাথে অনৈতিক সম্পর্কের কথা বলে আমরা রাজনীতি করেছিলাম? দেখছেন এটাকে একটা মানে এটাকে যে একটা ফটোকার্ড অন্য ইয়া দিয়ে ছাপাই দিয়ে, এবং মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা আপনি বলতেছেন সেটা যে তার নামে ছাপাই দেওয়া হয়েছে, এটা যে একটা ফলস আমি ফেক, একটা কথা বললাম তো, অন্যটাতে সবাই শেয়ার করলেন, আপনি তারপর তো সেই কথা বলতেছেন, বলছি তো মাহফুজ ভাই, না মাহফুজ ভাই, একটা বিষয় সেটা হলো যে আপনাদের জোটেরই একজন নেতা যখন শেখ হাসিনা যে ভাষায় তারেক রহমানকে কুলাঙ্গার বলতো, আমি শব্দটা বলতে চাই না, শেখ হাসিনা চলে গিয়েছে কিন্তু ওনার ভাষাটা অ্যাডপ্ট করে আপনাদের পক্ষ থেকে একজন বলছেন, আপনাদের দলের পক্ষ থেকে একটা এটা নিয়ে বলা হয়েছে যে না, ইউ ক্যান নট সে দ্যাট। এখন আপনি শুধু সেখানে দেখেন কেন, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে যিনি বিপি নির্বাচন করছেন, তিনি যখন ডক্টর শফিকুর রহমানকে সাদা শয়তান, সাদা শকুন বলে পোস্ট করে, তো সেটার তো আপনার কোনো প্রতিবাদ করলেন না। আচ্ছা, এই সাদা শকুন, সাদা শয়তান, আমি কিন্তু এটার প্রতিবাদ করি। আমি বলি যে বিএনপির পক্ষ থেকে তাকে কি জবাব দিতে নেওয়া হয়েছে, কি করা হয়েছে? এটা তো আপনার ছিল হচ্ছে নির্বাচন আগে, যখন নির্বাচনের আগে না পরে সেটা আপনি দেখেন। আমি বলছি যে এই ধরনের কথা আমরা এটা তো চাইনি, কিন্তু কথাগুলো হচ্ছে যেমন আমি আর একটা মেয়েকে দেখি বারবার, আমি তার কথা বলছি, ধরেন এই পর্যন্ত নেকাব পরে, নেকাব আমাদের ইসলামের পোশাক, রাইট? মানুষ যখন আপনি ইসলামের রাজনীতি করবেন, আপনার ব্যক্তি আচরণ, আপনার মুখের ভাষা, আপনার ব্যবহার, এই সব কিছু দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছেন। সাহাবারা কি করতেন? যারা পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন ছিলেন তারা কি করতেন? মানুষের হৃদয় জয় করতেন ভালো মানুষই দিয়ে। কিন্তু এই ইসলামের রাজনীতির কথা বলে আমি এমন অশ্রাব্য কথা বলছি, মানুষের ব্যক্তি চরিত্র হনন করছি, লুকিয়ে মেয়েদের নানান শরীরের ছবি তুলে সেটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি, কেউ কমেন্টস করলে তাকে আমি বলি, আমি বলছি এগুলো কি আমরা 5 তারিখের পরে নতুন, আমাকে শেষ করতে দেন। তারপরে এটা হলো যে কি বলে, এটা দেশের আপামার মানুষের, একটু ক্লিয়ার করে বলি, আমির হামজা কিন্তু বলেছেন না, আমির হামজা মেয়েদের ইয়ে নিয়ে বলেন না, আপনি শুনেন বক্তব্যটা বলেছেন, রুমিন ফারহানাকে নিয়ে বলেছেন, কি বলছেন উনি, ওনার বডি শেমিং করেছেন, উনি বক্তব্য দিয়েছেন যারা বুড়ি, আমরা এটা ওনাকে আমরা সাপোর্ট করি না বা ওনার এটা বলা উচিত হয় না, এটা আমি করি, কিন্তু উনি বক্তব্যটা দিয়েছেন মানে এটা মানে বলা উচিত হয় না সেটা তো মাত্র বললেন, কিন্তু একটু আগে তো আবার বললেন যে না, এইটা নিয়ে দলগতভাবে কোনো আপনারা বিবৃতি প্রদান করেছেন কিনা, যে না আচরণ কেমন হবে, কিংবা নিন্দা জানিয়েছেন কিনা, এগুলো হচ্ছে আমি বলি মাহফুজ ভাই, ছোট ছোট জলকণা আর বিন্দু বিন্দু যে ক্ষোভ, আপনাদের এই ছোট ছোট আচরণগুলো মাউন্ট হতে হতে এমন জায়গায় হয়েছে যে যেই ছাত্র নেতারা ওই যে পরিচয় লুকিয়ে রাজনীতি করা, এরা দুদিন আগে ডাকলে ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5-10 হাজার ছেলে মেয়ে এক জায়গায় হতো, তারা যখন বিড়ালের মতো মার খেলো, সারা বাংলাদেশের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করলো। কেন জানেন? আপনি তো এটাকে যে একটা মারকে আপনি যখন আপনি আবার মবের বিরুদ্ধে রাজনীতির কথা বলবেন, আর ওখানে যখন থানার বিরুদ্ধে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে মারা হচ্ছে, তখন আপনি এটাকে জায়েজ করলেন, উচ্চ প্রকাশ করছেন, নিশ্চয় তার মধ্যে আপনি একজন। কিন্তু আমি বলি আপনারা এই যে মানে যদি সেখানে যদি আমরা যদি চাইতাম যে না ওখানে মব সৃষ্টি করার জন্য, অরাজকতা তৈরি করার জন্য আমরা সেখানে হামলা করতাম, আমরাও চাইলে পারতাম। সেখানে যদি পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার জন্য যদি আমরা মনে করতাম যে ওটাকে করা দরকার, সেটা আমরা পারতাম, কিন্তু আমরা পারতাম না, আমরা সেটা করি না। আমাদের নীরবতাকে আপনারা দুর্বলতা ভাবেন না, আওয়ামী লীগের মতো সেই জায়গায় যাবেন না। আপনার পেশি শক্তি আছে, আপনার ক্ষমতাসীন আছেন, থানায় গিয়ে একজনকে মারবেন, কেউ একজন জিডি করতে গেছে, তাকে আইনি প্রোটেকশন না দিয়ে পুলিশের সামনে আপনি তার উপর হামলা করবেন। আপনি সেটাকে আবার উদাহরণ দিচ্ছেন যে তাদের উপর হামলা হয়েছে, ইয়ারা আগায় আসে না, ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার সাংবাদিক হিসেবে আপনার মতো শাহেদ আলম ভাইয়ের কাছে আমরা এটা আশা করি না। ঠিক আছে, আমি আশা করি নাই, মানে আমার যেটা বলার দরকার সেটা তো বলতে হবে আমাকে। অবশ্যই একটা সেটা হইলো যে
এই যে মানুষ আগায় আসে নাই, এবং আপনারা যে বললেন যে আমরা যদি চাইতাম এটা প্রতিহত করতে পারতাম, আপনারা গত 2 বছরে প্রতিহত করেননি, আপনারা নিজেরা মব চালিয়ে মানুষকে নির্যাতন করেননি, এমন একটি জায়গায় আপনারা দেখান যে জায়গা থেকে আপনারা পিছিয়ে আসছেন। আপনাদের ওই শক্তি সামর্থ্য নাই। কারণ হলো কি, না, কারণ হলো মানুষ বুঝে গিয়েছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মিছিল করেছে, আপনি দেখেছেন, আপনার শেখ কাছে ভিডিও দেখেছেন, আমি দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল হয়েছে, কিছু ওদের ছবি টবি আসছে। আমি শেষ করি আরেক আলোচক কিন্তু দর্শক হয়ে যাচ্ছে না, উনি বলবেন, আমি থামাই। সেটা হলো যে এই রাজনীতিগুলো আমরা চাই নাই, আমরা চেয়েছি যে সহনশীলতার রাজনীতি, আমরা সমস্যা নিয়ে কথা বলবো, কিন্তু এই যে ব্যক্তি চরিত্র হনন, অশালীন কথাবার্তা, মানুষ সরকারকে 2 মাসের মধ্যে ফেলে দেওয়ার, উৎখাত করার যে চেষ্টা, এই বংশের জন্য নানান রকম। আচ্ছা, আমাকে একটু বলতে দেন, আপনাদেরকে সময় দিতে পারছি না, আমি এবার জনাব শহীদের কাছে যেতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় পরিচয় ছাড়া একজন সাধারণ শিক্ষার্থী কি নিরাপদ, আপনার কাছে কি মনে হয়? এবং সেই সাথে আরো একটি প্রশ্ন জুড়ে দিই, ছাত্র সংগঠনগুলো কি আসলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে নাকি নিজেদের স্বার্থ রক্ষা করে? খুবই কঠিন প্রশ্ন আমার জন্য। প্রথম কথা হচ্ছে যে দলীয় পরিচয় ছাড়া নিরাপদ কিনা, জি, এটা অতীতে নিরাপদ ছিল না, এখন নিরাপদ আছে কিনা এটা ভেবে দেখতে হবে। কেন দলীয় পরিচয়ের বাইরে যারা থাকেন তাদের তো আমরা জানি যে গেস্ট রুম কালচার, অমুক কালচার, মিছিলে জোর করে নিয়ে যাওয়া, হ্যাঁ, তাকে প্রোটেকশন দেওয়া এবং তার পরীক্ষা টরীক্ষা বাদ দিয়ে তাকে রাজনীতি করতে হবে। তো এই কারণে অনেক ছাত্র নিজেকে নিরাপদ মনে করে না, নিজেকে নিরাপদ বোধ করে না, সাধারণ ছাত্র। অ্যাকচুয়ালি আমাদের যদি স্ট্যাটিস্টিক্যালি আপনি দেখেন তাহলে কিন্তু 2-3% বেশি ছাত্র কিন্তু সক্রিয় দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতি করে না, কখনই করেনি, আগেও করেনি, এখনও করে না। হ্যাঁ, ভোট দেয়, ভোট দেওয়া দিয়ে তার প্রমাণ হবে না যে তারা সেই দল করে। ভোট নানান কারণে দিতে পারে, নানান কারণে দিয়ে থাকে। তা এখন নিরাপদ কিনা এটা তো একটু আগে মাহফুজ সাহেব বললেন যে উনি নিরাপদ ছিলেন না, ওনাকে আলমারির মধ্যে আশ্রয় নিতে হয়েছে। এবং উনি এটা বললেন যে না, উনি বললেন যে এই পরিস্থিতি উনি সমর্থন করেন না। আমি তাকে স্বাগত জানাই যে উনি এই পরিস্থিতি সমর্থন করেন না। বাট এখন যে ডাকসু নেতৃবৃন্দ আছে, মানে ওই অংশে আমরা না যাই, থানায় কি হলো পরে, তার আগে এই ভদ্রলোকেরা তারা একজন শিক্ষককে দাবড়াই দিলেন, তাকে গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টা করলেন। তা এখন শিক্ষকের নিরাপত্তা যদি না থাকে, এবং উনি ডাকসু নেতা, ডাকসুতে নির্বাচিত নেতা, অন্য কোনো না, যে একটা মব তৈরি হয়েছিল, তো তখন এই ভদ্রলোকের ব্যাপারে এখন তো থানায় যে তাকে ছাড়িয়ে আনা, নানানভাবে তাকে মুক্ত করা এবং তাকে তার পক্ষ নেওয়া, এটা তো করা হচ্ছে। তখন কিন্তু ওই শিক্ষকের ব্যাপারে আমরা তাদেরকে কোনো বক্তব্য রাখতে দেখি নেই। মাহফুজ সাহেব আজকে যেটা বলছেন এটা যদি তাদের বক্তব্য হয়, অফিসিয়াল বক্তব্য, এটা আমি নোট রাখতে বললাম আমাদের দর্শক এবং সকলকে, তাহলে তাদেরকে তো বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে এমন অবস্থা সৃষ্টি করা উচিত ছিল যেখানে সকলেই যেতে পারবে, সকলে তাদের পরীক্ষা কার্যক্রম চালাতে পারবে, লেখাপড়া করতে পারবে, প্লাস কেউ যদি ছাত্র রাজনীতি করতে চায় তাহলে তারা ছাত্র রাজনীতি করবে। এখন আপনি যে গুপ্ত প্রসঙ্গে আসছিলেন, মানে কেন এই গুপ্ত আলোচনা আসে, কারণ দেখা যাচ্ছে যে একটি ছাত্র সংগঠন বা আরও 2-1টি ছোটোখাটো ছাত্র সংগঠন থাকতে পারে, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতির দরকার নেই, বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতি হবে না, মানে রাজনীতি সব বিশ্ববিদ্যালয়ের বাইরে হবে। তো ওনাদের বয়স 18 হয়ে গেছে, ওনারা দেশের নাগরিক, ভোট দিবেন, ওনারা এক একটা দল সমর্থন করবেন, এবং তারা কিন্তু মানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন তাহলে এটা সবচেয়ে খ্যাতিমান বিশ্ববিদ্যালয়, যে এখানে পড়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে। প্রাচ্যের অক্সফোর্ডে আপনি পড়বেন আর আপনি রাজনীতি থেকে বিচ্যুত থাকবেন, রাজনীতি করবেন না। এখন রাজনীতি যদি না করেন, তো রাজনীতি না করলে তাহলে আপনি কি করেন? তাহলে গুপ্ত রাজনীতি, মানে আপনি শিবির অথবা ছাত্রদল অথবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অথবা আরও কোনো দলের রাজনীতি করবেন, কিন্তু আপনি গুপ্ত থাকবেন। সবাইকে গুপ্ত করে দেওয়ার ওনাদের একটা প্রোগ্রাম, কিন্তু সবাই তো গুপ্ত হতে পারে না, গুপ্ত হবে না। আসলে এই গুপ্ত রাজনীতি ছাত্র শিবির করছে। হ্যাঁ, ওনাদের অসুবিধা ছিল, প্রাণের ভয় ছিল, সেজন্য ওনারা গোপন রাজনীতি করতে পারতেন।
গোপন রাজনীতি আর গুপ্ত রাজনীতি কিন্তু এক না, এটাকে অনেকে মিলিয়ে দেয়। বাংলাদেশে কি গোপন রাজনীতি হয়নি? গোপন রাজনীতি হয়েছে, গোপন রাজনীতি সবসময় হয়েছে, ইংরেজ আমলে হয়েছে। সূর্য সেন গোপন রাজনীতি করেছেন, তাই না? গোপন রাজনীতি করার জন্য স্বদেশী আন্দোলন যারা করেছেন, যারা অনুশীলন করেছেন, ব্রিটিশ খেদা আন্দোলন করেছেন, তারা গোপনে থাকতেন। কারণ হলো গোপনে না থাকলে তো তাদেরকে ব্রিটিশ পুলিশ ধরবে এবং তারা রাজনীতিটা করতে পারবে না। বাংলাদেশে এমনকি পাকিস্তান আমলে কমিউনিস্টরা, হক তাওয়া, মতিন, আলাউদ্দিন, টিপু বিশ্বাস, এরকম শত শত নাম বলা যাবে, তারা গোপন রাজনীতি করেছেন। গোপন রাজনীতি এক জিনিস আর গুপ্ত রাজনীতি আরেকটা জিনিস। গোপন রাজনীতি আপনি করেন না, গোপনে থাকেন, আপনি আপনাকে সুরক্ষিত করেন, আপনি পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করেন, আপনি তারপরে আপনার সংগঠনে নেটওয়ার্ক গড়ে তোলেন। কিন্তু আপনি রাজনীতি করবেন একটা, আপনার আদর্শ একটা, আপনি অন্য দলের মধ্যে ঢুকে যাবেন এবং সেই দলের একেবারে বড় বড় পদে থাকবেন এবং সেই দল, যে ছাত্রলীগ সম্পর্কে আজকে যা যা বলা হয় এইসব তো অন্যায় কাজ, এই অন্যায় কাজের সাথে আপনি যুক্ত ছিলেন, আপনারা যুক্ত ছিলেন, আপনারা হলে যুক্ত ছিলেন। হলের মধ্যে যত মারপিট, অন্যায়, নির্যাতন, গেস্ট রুম কালচার সব কিছু করা হয়েছে। হেলমেট বাহিনী, এখন কে বলবে এই হেলমেটের পিছনে কে আছে? তো এই গুপ্ত রাজনীতির ব্যাপারে মানুষের একটা কথা বলছে যে আপনারা ভাই গুপ্ত রাজনীতি করছেন, আর করেন না। গুপ্ত রাজনীতি করাটা আসলে গুপ্ত, উগ্র ডানপন্থী হোক, উগ্র বামপন্থী হোক, উগ্র জঙ্গি হোক, যারাই গুপ্ত রাজনীতি করে সেটা কিন্তু উদার গণতন্ত্রের সাথে যায় না। এখন জামাতি ইসলামী বা তাদের সংগঠন বা অন্য ইসলামী দলগুলো যারা আছে ছোটোখাটো, তারা কি বাংলাদেশে উদার গণতন্ত্র চায় কি না, এইটা একটা বড় প্রশ্ন। আমরা যদি উদার গণতন্ত্র চাই, উদার গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যদি পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসি, আমরা যদি গণতন্ত্রের রাজনীতি চর্চা করতে চাই, তাহলে আপনাকে গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আবারও যদি এই সরকার দমনমূলক নীতি নেয়, তখন মাহফুজ সাহেবকে যদি আন্ডারগ্রাউন্ডে যেতে হয়, গোপন হতে হয়, গোপন হবেন। কিন্তু মাহফুজ সাহেব উনি নিশ্চয়ই বিএনপিতে ঢুকে যাবেন না এবং মানে খালেদা জিয়া, তারেক জিয়ার নামে স্লোগান দিবেন আর দিনের বেলা, আর রাতের বেলা অন্যান্য কাজ করবেন। তারপর একদিন যখন কোনো একটা পরিস্থিতি হবে তখন বলবেন যে আমি তো ভয়ের ঠেলায় বা আমি আমার জীবন বাঁচানোর জন্য ওই দলের মধ্যে ছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে লড়াই আপনি করেন, কিন্তু আপনার ডাকসুতে নির্বাচিত যারা আছেন তাদের প্রত্যেকের ট্র্যাক রেকর্ড আছে, তারা ছাত্রলীগের রাজনীতি করেছে। ছাত্রদলে কি রাজনীতি করছে? ছাত্রলীগের রাজনীতি করছে না, তারা ছাত্রলীগের রাজনীতি ছিল। কোন পোস্টে ছিল? ওই সময়কার আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে পড়াশোনা করেছে, সে ছাত্র হলে থেকেছে, সে হচ্ছে যে ছাত্রলীগের মিছিলে যেতে বাধ্য হয় নাই, এরকম কোন রেকর্ড আপনি আপনার যদি সন্তানরা বা কাউ থাকে, আপনি সেটা ঢাকা ইউনিভার্সিটিতে 40,000 ছাত্র বলে মিস্টার মাহফুজ, 40,000 ছাত্রছাত্রী পড়ে। আপনি শিবিরের মিছিল তো কালকে অনেক বড় দেখছেন, ছাত্রলীগের এরকম বড় মিছিলে হলে থাকে 15-20 হাজারের মতো। এখন হলে থাকার পরে সমস্ত ছাত্ররা কি যদি মিছিলে যায়, তাহলে ঢাকা ইউনিভার্সিটি তো পা ফেলার জায়গা থাকবে না। তাহলে আপনি নিজে যাবেন, শুনেন, আপনি নিজে যাবেন, এই জায়গাটাতে না, এই জায়গাটাতে মাহফুজ ভাই আমি বলি ধরে নিয়ে যাবেন, আপনি সেটাকে বলবেন যে ছাত্রলীগের ইয়াতে ছিল। এই জায়গাটাতে মাহফুজ ভাই, এই জায়গাটাতে আমি জানি আপনি একটু একলা হয়ে যাচ্ছেন, কারণ আমরা দুজনে একই কথা বলছি। না, কিন্তু এইটা তো ঠিক যে আপনি যেইভাবে বলছেন যে না বাধ্য হয়ে গেছে, এখন বাধ্য হয়ে তো আপনি দেখান ছাত্রদলের একটা ছেলে তো বললাম তো 35 আপনার 17 জন পোস্টেড নেতাকে আপনি হচ্ছে পরবর্তীতে বাতিল করলেন ছাত্রদল থেকে। তারপর আপনি বলছেন কেউ করে না। এরপরে এই যে আব্দুল কাদের যে লিখছে 9 দফার সমন্বয়ক, যে যারা আমাদের উপর নির্যাতন করত ছাত্রলীগের হয়ে, পরে দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন আপনি যদি কথা হচ্ছে বাধ্য হয়ে আপনি যদি বাধ্য হয়ে মিছিলে যাওয়া করছেন, তাকে মামলা করেন, বাধ্য হয়ে মিছিলে যাওয়া একরকম, নিজেকে কোনো মতে ঢুকায়, আর একটা হলো ছাত্রলীগের হয়ে নির্যাতন চালানো। আমি তো বললাম এইটা কিভাবে অস্বীকার? মাহফুজ ভাই, নির্দিষ্ট অভিযোগ থাকে যে অমুক অমুকের উপর হাত ছাত্রলীগ, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের ভিত কাঁপানোর জন্য যদি আবার শেষ করেন একটা বড় ঘটনা দেখান, তাহলে বুয়েটে আবরার হত্যাকাণ্ডের মামলা। এই আবরার হত্যাকাণ্ডের 20 জনের মধ্যে 7 জনের পক্ষে দাঁড়িয়েছে শিশির মনির তার পক্ষেই দাঁড়িয়েছে যে জানতো এসে ছাত্র শিবির। আপনি যদি ওই ইয়া দিয়ে ফ্রেমিং করতে চান, আপনি বলেন কায়সার কামাল আজকের ডেপুটি স্পিকার, উনি তো এই যে ইয়ার হাদি হত্যার মামলার আসামিকে ইয়া থেকে বের করছে, জেল থেকে বের করছে, একজন আইনজীবীর ইয়াকে যদি আপনি মনে করেন যে এটা তার হচ্ছে যে ইয়াকে ইয়া করা, আপনি দুই ধরনের ইয়া দিচ্ছেন, আপনি শেষ করুন।
আমার তো একটাই লাইন, বটম লাইন হচ্ছে যে আপনি উদার গণতান্ত্রিক রাজনীতিতে যদি বিশ্বাস করেন, যেটা জামাত বিশ্বাস করে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কারণ জামাত তো কোরআন সুন্নাহর আইন চালু করতে চায় দেশে, তাই না, ইসলামী রাষ্ট্র করতে চায়, এটা জামাতের ঘোষিত নীতি। মাঝখানে এখন যা যা করতেছে এগুলো জামাতের আপনার ট্যাকটিক্যাল বিষয় হতে পারে, তারা আরও পরিষ্কার হতে পারেন, আরও পরিষ্কারভাবে বলতে পারেন, বললে জনগণের সুবিধা হবে তাদেরকে বোঝার জন্য এবং তাদের সমর্থন করার জন্য জনগণের সুবিধা হবে। তো সেখান থেকে গুপ্ত রাজনীতির এটা ট্যাগিং না, আসলে গোপন রাজনীতি ছিল, আছে, থাকবে, পৃথিবীর দেশে দেশে আছে। গুপ্ত রাজনীতি যেটা গুপ্ত হয়ে অন্য দলের ভিতরে আপনি ঢুকে যাবেন, সেই দলকে ক্ষতিগ্রস্ত করবেন, তারপরে একদিন আপনি আবার প্রকাশিত হবেন, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা না যে আমরা অনুরোধ করলে ওনারা বেরিয়ে আসবেন, কেউ বেরিয়ে আসবেন, এটা জামাত শিবির, আমি কাউকে নাম ধরে বলছি না, যে কোনো ছাত্রদল, জামাত শিবির, জামাত শিবির, ছাত্রদল, ছাত্রলীগ, না 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 মজ্জাগত না, এই যে আপনি তো আক্রমণ, আপনি তো বলতে, আপনি তো জামাত শিবির, আমি কি বলছি, উগ্র বাম, উগ্র ডান, আমি আমার কথাটা আবার কমপ্লিট করি, উগ্র বাম, উগ্র ডান, উগ্র জঙ্গি এবং গুপ্ত রাজনীতি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং গুপ্ত রাজনীতিকে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকা উচিত, কারণ আপনি যদি ওপেন রাজনীতি করেন, ওপেনে থাকেন না, আপনার দেশে আইন আছে, আপনি উদার গণতন্ত্রে আছেন, আপনি থাকেন, কিন্তু গুপ্ত রাজনীতি করলে সেটা শাস্তিমূলক অপরাধ হওয়া উচিত এবং এইটার জন্য শাস্তিযোগ্য ব্যবস্থা চালু করা উচিত। ধন্যবাদ। আমি জনাব মাহফুজুল হকের কাছে যেতে চাই, আপনার কিছু বলার থাকলে আপনি এখন বলতে পারেন। জি, আমার বলার হচ্ছে যে এই যে আমাদের শহীদ ভাই যেটা বললেন যে আসলে ভাইদেরও তো আমরা ইতিহাস জানি, দেখছি, তো ভাইরা তো 17 বছর আওয়ামী লীগের এই অপকর্ম বা যারা যেগুলো ছিল এগুলোকে সাপোর্ট দিয়ে গেছেন। তো ওই সময় ওনাদের এই যে একটা ছেলে, একটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কেন সে তার নিজের আইডেন্টিটিতে রাজনীতি করতে পারে না, কেন তাকে, আমি ডিস্টার্ব করতে চাই না, এই যে বললেন যে 17 বছর আওয়ামী লীগের অপকর্মকে সাপোর্ট দিয়ে গেছেন, এটা প্রমাণ করা খুব কঠিন হবে এবং আপনার কাছে কোনো আপনি প্রমাণ নেই, এই যে এটা একটা মিথ্যা কথা, আমি কখনো এটা একেবারে ব্যালেন্স লাই, ব্যালেন্স নাই। আরে ভাই, যে লেখছে তাকে জিজ্ঞাসা করেন, আমি কখনোই আমি কখনোই আওয়ামী লীগের মনোনয়ন চাই নাই। আপনি মনোনয়ন বোর্ডের যার কাগজপত্র আছে বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করলাম, যদি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে থাকি, আপনি দেখার দরকার নেই, আমি ওটা আমি দেখেছি, আমি গ্রেফতার হওয়ার পরে কতিপয় অপসাংবাদিক তারা তাদের মতো করে তাদের মতো লিখেছে, আর তো বট বাহিনী আছে, ইচ্ছা মতো লিখলে হবে না। আমি কখনোই আওয়ামী লীগের মনোনয়ন চাই নাই, আমি কখনোই আওয়ামী লীগের দল করি নাই, আমি কখনোই ছাত্রলীগ মুজিববাদ সাথে ছিলাম না, কখনোই ছিলাম না, বরঞ্চ 72 থেকে 75 শুনেন, আপনি তো 72 থেকে 75-এ আমার রাজনৈতিক যদি কর্মী হিসাবে আমার কথা আপনি যদি জানতে চান, আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারেন, সেটা কোনো বিষয় না। আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করি নাই, আওয়ামী লীগের অপকর্মকে সাপোর্ট করার প্রশ্নই আছে না। এদের কাছে রেকর্ড আছে 14, 18, 24-এর নির্বাচনে আমি অনেকবার, আপনারা তো এখন নতুন আসছেন, আপনারা তো গুপ্ত ছিলেন তখন, টেলিভিশনে আসেন নাই, কে ডাকে নেই তাকে, কিন্তু আপনারা অনেকে আসতে পারেন, ভয়ের ঠেলে আসতে পারেন, শুনেন, এবং আপনারা রেকর্ড দেখেন যে আমি সেই 18 এবং 24-এর নির্বাচনে বিষয়ে আমি কি বলেছি, রেকর্ড দেখেন, রেকর্ড দেখেন যে 18-24-এর আমার কথাটা শেষ করতে দেন, আপনি বলেন শেষ করেন, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে কোন বিষয়ে দোষারোপ করবেন না যেটা সত্য না। আমি যেটা গুগলে গুগল তো সব সত্য কথা বলে না, গুগলে তো আরো অনেক কথা থাকে, সেগুলো তখন বলেন না, অনেকগুলো বিষয় আছে। তো যাই হোক, আমি আপনার আসি, আমি বলছি যে বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাই গুগলে বাটপার লিখলে একজন নির্দিষ্ট মানুষের নাম আসে, কিন্তু ওটা তো আমরা রেফারেন্স করতে পারি না। না, এখন আপনি সেটা তো একটা জিনিস, আপনার এখানে তো যখন আপনি তথ্য, একজন ব্যক্তির সম্বন্ধে তথ্য কিভাবে কালেক্ট করবেন আপনি, গুগলে তো ব্যক্তি চরিত্রে ব্যক্তি যখন একটা পরিচয় দেয়া থাকে, দেয়া থাকে, অনেকগুলো বিষয় দেয়া থাকে। গুগলের কথা তো বলছেন, অনেক এআই আছে যাদেরকে আমরা অনেক কিছু জিজ্ঞেস করি, তারা ডিরেকশন দেয় যে আমাদের ভুল হতে পারে। 50টা ওয়েবসাইটে আমার গ্রেফতারের পরে অনেক কিছু লেখা হয়েছে, 2-3টা ওয়েবসাইটে এটা নিজে ইচ্ছা করে লাগানো হয়েছে। এটা আমার দেশ নামে একটা পত্রিকা আছে, এই আমার দেশ পত্রিকাটা থেকে শুরু করে 2000 পর্যন্ত ভাই যেটা ভালো অবস্থানে ছিলেন আওয়ামী লীগের আমলে, এটা তো অস্বীকার করার কে ভালো অবস্থান ছিল? এই যে আরেকটা মিথ্যাচার করতেছেন, 97 থেকে শুনেন, 97 থেকে 2008 সাল পর্যন্ত আমি 12 বছর ওএসডি ছিলাম, ওএসডি, সেটা কি ভালো অবস্থা না? ব্যক্তিগত আক্রমণ না করি, আমি এবার অন্য আলোচনায় যেতে চাই, মাহফুজুল হক এই আলোচনা বাদ দিতে চাই, অন্য প্রশ্ন করতে চাই আমি আপনাকে। করেন, আমি বলি, সেটা হচ্ছে যে
আমরা বাংলাদেশে যে রাজনীতির কথা বললেন, গুপ্ত রাজনীতি, এখন আপনি গুপ্ত যদি খুঁজতে যান অনেক গুপ্ত খুঁজতে পারবেন। আমাদের এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন না, সেখান থেকে আজকে বিএনপিতে গেছে, বিএনপিতে যোগ দিয়েছেন, এটাকে আপনি কি বলবেন? আপনি আজকে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল সব হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সময়ে, সেখান থেকে পদত্যাগ করে এখন আইনমন্ত্রী হয়েছেন, আপনি কি বলবেন? আজকে আওয়ামী লীগের এই 52 বছর আওয়ামী লীগ করা নেত্রী আজকে বিএনপির ইয়েতে মানে মনোনয়ন পেয়ে আজকে হচ্ছেন না, মানে সংসদ সদস্য হচ্ছেন, আপনি এটাকে কি বলবেন? আপনি আজকে শাহিদ ভাইয়ের কথা যদি বলে, আমি বলবো ওইভাবে, শাহিদ ভাই তো একসময় তার বিএনপি ব্যর্থ, তারেক জিয়া ব্যর্থ নেতৃত্ব, অনেক বক্তব্য শাহিদ ভাইয়ের আছে, আমি চাইলে এখনো শোনাতে পারবো। তো সমালোচনা করেছেন বা সচিবালয়ের জয়কে আরো দায়িত্বশীল হিসেবে এখন তার অবস্থান চেঞ্জ হয়েছে। ব্যক্তিগত আক্রমণ থেকে একটু দূরে যেতে চাই, আমরা এই আলোচনা থেকে বের হয়ে আসতে চাই। আপনারা যখন চেঞ্জ করবেন, আপনাদের অবস্থান পরিবর্তন করবেন, এক দল থেকে আরেক দলে আসবেন, সেটাতে কোনো সমস্যা নাই। ওই যারা জীবনের ঝুঁকি নিয়ে তাকে তখন আপনি ছাত্র শিবির, জামাত ইসলামী করা আর ওই সময় ছাত্র দল করা, বিএনপি করা এক ধরনের পরিস্থিতি ছিল না। ছাত্র শিবিরের একটা আপনি ঝিনাইদহে দেখেন, আনার মারা গেছে, আনারের সময় 1 বছর 32 জনকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। সেখানে সোহান তার মা বলছিল যে আমার ছেলেটা ক্রসফায়ার দিয়ে শহীদ করেছে, তার চোখটা ওঠানোর কি দরকার ছিল? কিন্তু আমাদের মিডিয়াগুলোতে এগুলো হাইলাইট হয় নাই। আমাদের সেখান সঙ্গে এই যে একজন মানুষ হিসেবে তার যে একটা মানবিক যে অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার, সেগুলো কিন্তু মানে সে সময় মানে ওই গাছ কাটার পরে গাছ কেটছে জামাত শিবির, সেটা যত বড় হেড কলাম হয়েছে, কিন্তু ছাত্র শিবিরের মারা গেছে, শহীদ হয়েছে, সেটা ওইভাবে হেড কলাম হয় নাই। আমি এই কথা বলছি। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে আপনি ভাই বললেন না যে হচ্ছে যে গুপ্ত রাজনীতি, আমিও চাই গুপ্ত রাজনীতি বন্ধ হয়ে যাক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা চাই গণতন্ত্রের চর্চাও। আমি বলেন, কথা শেষ করতে দেন। আপনি এমন একটা অবস্থা নিশ্চিত করেন, গণতান্ত্রিক সেই পরিস্থিতি নিশ্চিত করেন, কারো আইডেন্টিটির কারণে, কারো পরিচয়ের কারণে তাকে হত্যার শিকার হইতে হবে না, তাকে হামলার শিকার হইতে হবে না, তাকে হলে সিট পাইতে সমস্যা হবে না, তাকে চাকরির ক্ষেত্রে তাকে শুধুমাত্র দলীয় বিবেচনায় তাকে সেখান থেকে কি করা হবে না, মানে হচ্ছে যে বাদ দেওয়া হবে না, মেধাকে আপনি প্রায়োরিটি দিবেন। আপনি একটা গণতান্ত্রিক পরিবেশ আপনি নিশ্চিত করেন এবং সবাই মিলে সেই পরিবেশটার জন্য আমরা কাজ করি। কিন্তু সেই জায়গাতে না গিয়ে আপনি যখন রাজনৈতিক দল আবার এসে নিয়ে কিরিজ নিয়ে এসে আবার ট্রাক ভর্তি করে লোক নিয়ে এসে আপনি আবার হামলা করেন, আবার হচ্ছে যে আপনি থানার ভিতরে হামলা করেন, একজন সংসদ সদস্যের উপর আপনি হামলা করেন হত্যার উদ্দেশ্যে, ওখানে আসন খালি হলে আপনি পুনরায় নির্বাচিত হবেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে রাজনীতি আসলে মানে আপনি পরিবর্তনের জন্য বা একটা ভালোর দিকে যাচ্ছে? আমি ওনারটাই মানে আমারই তো আসবে ফ্লোর, তাই তো আমি ওনার মুখের কথা টেনে নিচ্ছি না, আপনি পরের প্রশ্ন করেন। কিন্তু ওনাকে ধন্যবাদ, উনিও গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন, হ্যাঁ সেটার জন্য ধন্যবাদ। কয়েকটা কাজ করতে হবে, এইটা জামাত ইসলাম করবে কিনা একটা, সেটা হলো আপনি দেখেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এদের থানা প্রত্যেকটা কমিটি প্রকাশিত, এই 36 জনের কমিটি আছে, কিংবা সমর্থকদের চাঁদার রসিদ টসিদ এগুলো উন্মুক্ত সব। ছাত্র দলের গত 15-16 বছরে যারাই কমিটিতে ছিল সবার নাম প্রকাশিত। একটা আমি শেষ করি, আপনার তো 12 বছর পর একটা কমিটি দেন, ছাত্র শিবির তো প্রতি বছরে কমিটি দেয়, এই প্রতি বছর 12 বছর যে কমিটি দেন, মাশাআল্লাহ 8 সালে ছাত্ররা এখন হচ্ছে ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন। আপনি আমাকে বলতে দিচ্ছেন না সালের পরিস্থিতিটা আপনি কিভাবে করবেন? ওটা আমি তো আপনার মতো এটা খুব মুখে মুখে তর্ক করতে পারবো না, আমাকে বলতে দিতে হবে। সেটা হলো যে মাশাআল্লাহ প্রতি বছর কমিটি দেন, তো গত 16 বছরে যে কমিটিটা দিছেন এই কমিটিতে আপনারা উন্মুক্ত করেন। জামাত ইসলামের যে রোকন আছে এবং সাথী আছে এগুলোর নাম উন্মুক্ত করে দেন। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ অফ বিং ওপেন পলিটিক্যাল পার্টি। আপনারা তো ওপেন না আমি শেষ করি, আপনারা তো ওপেন পলিটিক্স করছেন, এইটা কেন করবেন না আপনারা? এটা একটা যৌক্তিক প্রশ্ন কিনা বলেন দেখি। না আপনি এটা আমি আপনাকে কি বলছি, আপনার আমাদের যারা আমাদের কমিটিগুলো আপনি আমাদের ওয়েবসাইটে যান, আমাদের থানা
থানা বিভাগে যান, আমার থানাতে যান, আপনি সব জায়গায় পাবেন। মানে তাহলে আমার জামাত ইসলাম ছাড়া আমি আর জামাত ইসলাম কেন, ছাত্র শিবিরও আছে। কিন্তু আমি আপনাকে কথা বললাম, আপনাকে আমি বলি, আপনি যখন আপনি এই যে আমি বললাম আজকে আপনি আগে গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চিত করেন। গণতান্ত্রিক পরিবেশ থাকবে না, আপনি ধরে ধরে হামলা করবেন, হত্যা করবেন, হত্যা করার ইয়েতে যাবেন, তাহলে কিভাবে হবেন? আপনারা সংসদে ভূমিকা রাখছেন, বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ইতিহাসে কেন সমগ্র পৃথিবীর ইতিহাসে জামাত এত ভালো সময় সুযোগ দিতে চাই। হ্যাঁ, আমি বলছি সেটা হলো যে বাংলাদেশ কেন, উপমহাদেশ কেন, সারা পৃথিবীতেও জামাতে ইসলাম মতাদর্শের, মওদুদির মতাদর্শের রাজনীতি এতটা সুসময় ভোগ করে নাই যেটা এখন করছে। সংসদের বিরোধী দলীয় নেতা আপনারা সবগুলো কমিটিতে আছেন, কমিটি হলে 50-50 আলোচনায় সুযোগ পাচ্ছেন, গণমাধ্যমে ফেয়ার শেয়ার পাচ্ছেন। আমরা মূল স্পেয়ারে আমি তো শেষ করি না, আপনি কেন তো এখনই তো সময়, এখন ওপেন আছে সবকিছু, এখনো ওপেন নাই, ওই জায়গাটাতে সমস্যা। আমাদের অনুষ্ঠানটি বিঘ্নিত হচ্ছে যদি আমরা শেষ করতে না দিই অপর আলোচককে। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে নো, উই ডোন্ট ওয়ান্ট টু বি সি জামায়াত ইসলাম এজ এ অপ্রেসিভ পার্টি। দেখুন, তাদের ভালো কিছু কাজের জন্য কথাও আমাদের বলতে হবে, এটা আমি মনে হয় আমি একমাত্র সমালোচক হিসেবে বলি যে দে আর ট্রাইং টু বি এ মডারেট ইসলামিক পার্টি। তারা হিন্দুকে নমিনেশন দিচ্ছে, তারা নারীদেরকে নমিনেশন দিচ্ছে। আজকে নারীরা তাদের নেকাব পড়ে হলেও টকশোতে জামাতের পক্ষে কথা বলছে, এগুলো তো আমরা দেখি নাই এর আগে, তাই না? সো দে আর ওপেনিং আপ, দে আর ট্রাইং টু বি এ মডার্ন পলিটিক্যাল পার্টি। 71-এর ফাঁকড়া হয়তো তারা কোনোদিনই লুকাইতে পারবে না, কিন্তু সেইটাও তারা বন্ধ করতে যেয়ে তারা শহীদ মিনারে যাচ্ছে, স্মৃতিসৌধে ফুল দিতে যাচ্ছে, বীর মুক্তিযুদ্ধের স্পিকারের নেতৃত্বে তারা সংসদে তার লিডারশিপে কাজ করছে। সো দিস আর পজিটিভ থিংস, আমি অবশ্যই বলবো। কিন্তু এই পজিটিভ থিংস আপনি ঢাকাতে, কিন্তু গ্রামে, মাঠে এবং আপনার কর্মী বাহিনীর মধ্যে যে জঙ্গলিতন্ত্র আছে, যে অসভ্যতা আছে, যে অনৈতিকতা আছে, সেইটাকে আপনাকে এখন গ্রাজুয়ালি এডুকেশন ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আপনাকে আসতে হবে। দ্যাট শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি এবং ফার্স্ট স্টেপ টু বিকাম এ ওপেন পলিটিক্যাল পার্টি, আ সিভিক পার্টি, নট আ জঙ্গলি পার্টি। সিভিক, এই সিভিক পলিটিক্স এবং সিভিক পলিটিক্যাল চর্চাটা আমরা চাই, দ্যাটস আমাদের একমাত্র চাওয়া, অন্য না। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই একসাথে। যখন 17 বছর ছিলাম তখন তো আমরা ভালো ছিলাম, বন্ধু ছিলাম, এখন আমরা জঙ্গলি হয়ে গেছি, এখন আমরা তখন আপনাদের আসল চেহারা দেখি নাই। শুনেন, আমরা বলছি ক্ষমতায় একসাথে ছিলাম, যখন শেয়ার করছি তখন আপনারা দেখেন নাই, এখন আসছেন দেখার জন্য না। কালকে একজন মানে সঙ্গে থাকলে সঙ্গী আর বিরোধীতে গেলে জঙ্গি, এই সিস্টেমটা বাদ দেন, এই আপনার রাজনীতিটা বাদ দেন। আমাদের দুঃখ কি জানেন, কালকে একজন বিএনপি নেতার সাথে কথা বলছে, আমরা 17 বছর আওয়ামী লীগের মতো একটা ইতুরের সাথে রাজনীতি করছি, কিন্তু এর আগে যে 5 বছর 6 বছর একসাথে এখন যাদের সাথে রাজনীতি করছি এদের ইতরামি সবচেয়ে, মানে এইটার মানে কোনো লেভেল হয় না। মানে আওয়ামী লীগ এত ইতরামিও করে নাই আমাদের সাথে, এই ধরনের আক্ষেপ আমি দেখতে পাচ্ছি। মাহফুজুল হককে প্রশ্ন করতে চাই, আপনি কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের বিষয় তুলেছিলেন, যদিও এই বিষয়ে আজকে কোনো প্রশ্ন আমি নেইনি, তবুও আপনাকে এই প্রশ্নটি করি। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান উনি বিরোধী দলীয় জোটকে বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় আপনারা যেরকম আরামে ছিলেন এখন সেই আরামটি আপনাদের নেই। আসলে কি আপনারা আরাম থেকে বঞ্চিত হচ্ছেন, বা আরাম থাকলে সেটি কি ধরনের আরাম ছিল জানতে চাই। আমি আলোচনা যাচ্ছে যাওয়ার আগে একটু মানে একটা কথা বলতে চাই। আমরা আগের দিনে রাজনীতিটা দেখতাম, বাংলাদেশের রাজনীতিটা দেখতাম যে সরকারি দলকে নিয়ে আলোচনা হয়, সরকারের কার্যক্রমকে নিয়ে আলোচনা হয়, কিন্তু আমরা ইদানিং দেখতেছি বাংলাদেশে সরকারি দলের কোনো সমস্যা নাই, সমস্যা সব বিরোধী দলের। মানে এই যে আমাদের রাজনীতির প্যাটার্নটা যে চেঞ্জ হচ্ছে আমাদের মিডিয়াতে, এটা আমাদেরকে একটু অ্যালার্মিং সিচুয়েশন। আওয়ামী লীগের আমলে আমরা এরকম সাংবাদিকতা দেখেছি, শেখ হাসিনাকে মানে ওনার কোনো বিকল্প নাই, আজীবন ওনার কোনো সমস্যা নাই, ভুল নাই, মানে যত তোষামোদি এবং হচ্ছে যত রাজনীতি, এই জায়গা থেকে না হয়ে আমাদের মিডিয়া সাংবাদিকতা আমাদের ফোর্থ কলাম হিসেবে করলে সরকারকে আজকে আমরা এমনও দেখতেছি যে বিরোধী দল ফেসিবাদ হয়ে উঠতেছে, যার হাতে ক্ষমতা নাই, যে হচ্ছে সবকিছুর শিকার, সে বিরোধী দল ফেসিবাদ হয়ে উঠতেছে, সরকার ফেসিবাদ হইতেছে এই আলোচনার জায়গায়। মানে বিষয়টা একটু
হয়ে যাচ্ছে। আমি বলবো যে আপনি বলছেন আমরা আরামে ছিলাম, জি। আরামে ছিলাম না আমি বলিনি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন। নৌ পরিবহন মন্ত্রী বলছেন। আমি তো বললাম যে আমরা আরামে ছিলাম, ক্ষমতায় আসছে বিএনপি। আমরা আরামে ছিলাম মানে আমাদের সরকার ছিল, কিন্তু ওই যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন খলিলুর রহমান, আমাদের আর ছিল অ্যাটর্নি জেনারেল হয়েছেন আইনমন্ত্রী। মানে হচ্ছে যে ইয়ারা বলতেছেন, ওই রেজওয়ানা বলতেছেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হইতে দেয় নাই, তা আমরা আরামে ছিলাম। উপদেষ্টা ছিলেন এনসিপির, উপদেষ্টারা আজকে এসে যোগ দিচ্ছেন বিএনপিতে, আজ আমরা ছিলাম সরকারে। মানে আলোচনাটা টোটালি মানে হচ্ছে যে ফেব্রিকেটেড এবং হচ্ছে যে আমি বললাম তো এখন সেই উপদেষ্টারা তো বিএনপি তো আছে, জামাতে তো নাই, জামাতের কোনো উপদেষ্টা ছিল না। কে আছে এনসিপির কোন উপদেষ্টা বিএনপিতে বলেন না, খলিলুর রহমান কি উপদেষ্টা ছিল না? এখন কি খলিলুর রহমান তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার কথা বলতেছি তো উনি টেকনিক্যাল পারসন, উনি বিএনপির লোক না, এখন হায়ার করা বিদেশ থেকে হায়ার করা একটা টেকনিক্যাল পারসন। না, এবং তাকে এখন আইনমন্ত্রী যে মন্ত্রী রাজনীতি মানে অ্যাটর্নি জেনারেল রাজনীতি করতে পারবে না। আপনি যে 2 বছরের সুখকর পরিস্থিতির কথা বলতেছেন, যারা ওই সময় সরকার পরিচালনা করছে তারা এসে বিএনপিতে যোগ দিচ্ছে। আপনি বলতেছেন জামাত হচ্ছে যে ইয়েতে ছিল, তাহলে জামাত ছিল, আইসিটি কমিশনের যিনি প্রসিকিউটর তাজুল ইসলামকে, না আমি নাবিল ইদ্রিসকে, মানে গুম কমিশনের নাবিল ইদ্রিসকে, এখন আপনি দেখেন ওই সময় যারা ইয়া ছিল, সচিব ছিল, এখন কতজন আছে? ওই সময় যারা প্রশাসনিক কর্মকর্তা ছিল সবাই তো রয়ে গেছে। তো তারা যদি সরকারের ইয়া না থাকলে সেগুলো কি হয়েছে? তো এখন আপনি সেটাকে মানে ছাপাই দিতে চাচ্ছেন জামাতের উপর। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্বীকার দ্বিমত পোষণ করছেন, তাই তো? আমি দ্বিমত পোষণ করছি এই অর্থে, এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি বলেন, জামাত বলেন, অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়ান যারা ছিল সবাই মিলে তো আমরা এই আন্দোলন, এই সরকার গঠন করছি। সবাই মিলে তো এই সরকারকে ডেকে আনছি, ইউনুসকে ডেকে আনছি, আইনার দায়িত্ব দিয়েছি। তাদের যে ব্যর্থতা আছে সেগুলোর জন্য অবশ্যই তাদেরকে সমালোচনা করব, কিন্তু তাদেরকে যে আমরা সবাই মিলে দিছি সেটা তো সবাই সেটার ফলাফল ভোগ করে তো আজকে সরকারি দল সরকার হয়েছে। যদি আমাদের সংসদে তো এরকম কথা আমরা শুনছি প্রতিমন্ত্রীর মুখে যে ইউনুস সাহেব লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে আসছে, নির্বাচনের আগে তো ট্রফি ওনাদের হাতে চলে গেছে এবং সেটা দিয়ে ওনারা সরকার গঠন করছেন এবং নির্বাচন নিয়ে তো প্রশ্ন আছে এবং হ্যাঁ সরকার তারেক জিয়ার হাতে চলে গেছে, এটা তো ওনাদের সংসদে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী কথা বলছেন। নির্বাচনের আগে ট্রফি চলে গেছে, তাহলে প্রতিবাদ কেন করলেন? আপনি কি প্রতিবাদ করেন? আপনি দেখেন না সেই যখন ওখান থেকে যে লন্ডন থেকে সে সন্ত্রাস হয়েছে, সেখান থেকে ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে এরকম চুক্তি এরকম নির্বাচনে অংশগ্রহণ করেছেন। না, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখন আপনি কি চান আমরা নির্বাচনে অংশগ্রহণ না করি? না, এরকম অবশ্যই করবেন, কিন্তু আপনারা একদিকে বলছেন ট্রফি তাদের আগে থেকেই হাতে ছিল। না, এটা তো বলছেন ওনাদের প্রতিমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন, আমি বলি না। আপনি ওইটাকে ধরেন না কেন? আপনি আমাকে আবার উল্টা প্রশ্ন করেন। আপনার ব্যাখ্যাটা উনি বলছেন যে আমি প্রশ্ন আমি তো বললাম আপনি তো এখন আমি বাংলাদেশের রাজনীতি যখন যারা মানে নির্বাচন অংশগ্রহণ করে সবাই কি জানে যে সে সরকার গঠন করবে বিদায় যায় না? রাজনীতির তো অংশ। আপনি যখন একটা নির্বাচন হচ্ছে আপনি যদি অংশগ্রহণ করবেন না, আপনি নির্বাচনে সবাই চায় যে ভালো করবে, এখন সেটার জন্য একটা নিরপেক্ষ, একটা ভালো সুস্থ জনগণের মতের প্রতিফলন হবে, এরকম একটা নির্বাচন তো সবাই চায়। যখন সেটাতে কোনো কারচুপি হবে বা সেটাতে জনমত প্রতিফলিত হবে না, রায় প্রবর্তিত হবে না, তখন আপনি সেটা বলবেন না? অবশ্যই বলা উচিত। আমি এবার জনাব শহীদ খানের কাছে যেতে চাই। সংসদে এখন যেসব বিষয় নিয়ে আসলে বিতর্ক চলছে সাম্প্রতিক সময়ে, সেসব বিষয়গুলো কি আসলে বেশি গুরুত্বপূর্ণ, নাকি জ্বালানি সংকট, হামের প্রকোপ, সামনের যে বাজেট বা আমাদের যে দুর্বল অর্থনীতি, এসব বিষয় নিয়ে আলোচনা করা উচিত? কি মনে হয় আপনার? আপনি যে পরের অংশে যেটা বললেন যে সেগুলোই আলোচনা হওয়া উচিত, মানে আমাদের যে জনগণের কল্যাণ, জনগণের দুর্ভোগ, সেটা মূল আলোচনা হওয়া। কিন্তু আমরা বেশি আলোচনা দেখতে পাচ্ছি জুলাই সনদ আর গণভোট নিয়ে। আপনার মন্তব্য জানতে চাই। বেশি আলোচনা তো হচ্ছেই, বেশি আলোচনা এই কারণেই হচ্ছে, এই আলোচনা কিন্তু রাজপথ পর্যন্ত রাজপথ পর্যন্ত নিয়ে যেতে চান তারা। এতে কোনো অসুবিধা আমি দেখি না। ওনারা সংসদে আলোচনা করবেন, রাজপথে যাবেন, রাজপথ তো উন্মুক্ত। আমাদের সংবিধান তো সকলকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, সুতরাং ওনারা রাজপথে যাবেন, রাজপথে আন্দোলন করবেন, সংসদের ভেতরে বাইরে আন্দোলন। এটা পুরানো কথা, এটা জামাত যে নতুন করতেছে এরকম না। তো জামাতে ইসলামী এবং এনসিপি বা জামাতের সাথে যারা আছেন তারা এখন জুলাই সনদ নিয়ে বেশি আলোচনা করতেছে, এটা ঠিক, বাট তাদের একটা টাইম বাউন্ড
আছে তো 180 ডেজ। তো এই যে টাইম বাউন্ডের কারণে তারা হয়তো এই আলোচনাগুলো সামনে নিয়ে আসছেন। তো এটা সামনে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, তারা আলোচনা করুন। এবং পাশাপাশি তো ওই যে সংসদে আলোচনা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে যেখানে 5 জন বিরোধী দলের থাকবে, সরকারি দলের 5 জন জ্বালানি সংকট নিয়ে। তো সেই সব আলোচনাগুলো বেশি করে হওয়া উচিত, এবং বেশি করে হলে তখন জনগণ বুঝতে পারবে যে আসলে আমাদের সংসদ জনগণের জন্য কথা বলছে। এখানে আমি মাহফুজ সাহেব যেটা বললেন, 2 জন মানুষের কথা, তারা যেহেতু এখানে নাই এবং তারা প্রতিনিধিত্ব করতে পারছেন না, সেজন্য তাদের ব্যাপারে একটা লাইন বলা দরকার মনে করছি। যেমন আপনার পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তিনি তো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না, এবং এককালে উনি আমাদের লতিফুর রহমান সাহেবের পিএস হিসেবে আসছিলেন, বেশিরভাগ সময় উনি বিদেশে ছিলেন। তাকে বিএনপি কেন চয়েস করছে এটা বিএনপি বুঝবে, বাট উনি বিএনপি দলীয় লোক হিসাবে গুপ্ত ছিলেন, এরকম ধরনের এইখানেই তো আপনাদের সাথে কথা বলতে হবে। আপনি বিএনপির পারপাস সার্ভ করে বিএনপিকে ক্ষমতায় আনছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনি বরঞ্চ এই ইলেকশনের সবচেয়ে ত্রুটিপূর্ণ দিক হলো যে আপনি একটা বড় দলকে ইলেকশনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে অংশগ্রহণ করতে দেন নাই। সেই বড় ত্রুটি, আপনি বিকলাঙ্গ একটা ইলেকশন করেছেন, সেটা বলেন না। আর এখন আপনি এটা আপনি বলতেছেন এখন আওয়ামী লীগ নিজে করে সেটা আওয়ামী লীগকে তো আপনার বাঁচিয়ে দিয়েছেন। মাহফুজ সাহেব, আওয়ামী লীগকে আপনার রক্ষা করেছেন। আওয়ামী লীগ এই ইলেকশনে আসলে আওয়ামী লীগের যে কি পরিণত হতো, জনগণ তাদেরকে ভোট দিত কিনা, আপনি তো সেই সুযোগ রাখেন নাই, সুতরাং আমরা ওটার উপরে কোনো গসিপ করতে পারবো না, তাই না? কিন্তু আওয়ামী লীগকে আপনার সুযোগটা দিচ্ছেন যে তারা তাদের নির্বাচন না করে। ওরা হয়তো এই নির্বাচন করতো না, কেন তাদের নেতা নেত্রী বাইরে পালিয়ে গেছে, চলে গেছে, তাদের যে অবস্থা, তারা হয়তো এই নির্বাচনে আসতোই না। কিন্তু আপনারা এই কাজটা করে একটা অসম্পূর্ণ নির্বাচন করেছেন, সেটা বলেন না। সেই নির্বাচন যা হয়েছে সেটাকে এখন আপনি বলছেন যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচন হয়েছে। মানেটা কি? আপনি সংসদ একটা নির্বাচন হলো, লোকজন ভোট দিল, ভোট গ্রহণ করা হলো, ভোটের ফলাফল ডিক্লেয়ার করা হলো, সব কিছু করার পরে আপনারা এই নির্বাচনটাকেও আপনারা প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করতেছেন। আপনি সরকারকে একটা চাপের মুখে রাখার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারের তত্ত্ব আনছেন। কি উদাহরণ আপনার কাছে? উদাহরণ হলো পররাষ্ট্র উপদেষ্টা খল্লুর রহমান, রজার রহমান নামে পরিচিত। তাকে বিএনপি কেন করছে এটা বিএনপি জবাব দেবে, আমি এই জবাব দেবো না। বাট হি ওয়াজ নট এ বিএনপি পার্সন। কোন কারণে বিএনপি কি কারণে তাকে নিছে সেটা হয়তো একদিন জনগণ জানতে পারবে। অনেক গোপন জিনিস থাকে না রাষ্ট্রের, একদিন জনগণ জানতে পারবে, একদিন তারেক রহমান সাহেব হয়তো আমাদেরকে খোলাসা করবেন। আর হলো অ্যাটর্নি জেনারেলের নির্বাচন করতে তো কোনো বাধা নেই পদত্যাগ করে। আর অ্যাটর্নি জেনারেল বিএনপি করতে, এটা তো প্রথম থেকেই বিএনপি করেন, অন্য কোনো গুপ্ত সত্য না। আপনি একটু আগে বললেন যে দেশে যদি অবাধ গণতন্ত্র হয় এবং দেশে যদি মেরিটের মূল্য দেওয়া হয় এবং মেরিট যদি মূল্যায়িত হয়, কাউকে যদি নির্যাতন নিবর্তন না করা হয়, তো চাকরি বাকরির ক্ষেত্রে কি হয়েছে? আপনার সেনাবাহিনীতে জামাত মনোভাবাপূর্ণ বা শিবিরের সাথে মনোভাবাপূর্ণ কোনো লোক নেই, একটা লোকও চাকরি পায়নি। ওটা কি পাকিস্তান আমলের মতো নাকি যে বাঙালি বললেই নেওয়া হবে না? আপনি কি পুলিশে কোনো লোক চাকরি করে নাই? আপনি সিভিল সার্ভিসে কত লোক জানেন? দেখে লোকজনকে বাদ দেওয়া হয়েছে। আপনি কত লোক আপনাদের আছে? আপনারা জানেন আপনাদের কত লোক আছে? আপনারা যখন অন্তর্বর্তী, আমি অস্বীকার করি না, এটা করা হয়েছে। এটা করার মধ্যে দিয়ে তো গুপ্তভাবে আপনাদের 30% এর বেশি লোক ঢুকে করা হয়েছে। এখন কি ঠিক করবেন? আপনি তো আপনার লোকজন খুঁজে পেলেন। আপনি যখন অন্তর্বর্তীকালীন সরকার হলো তখন জামাতে ইসলামের লোকজন, আপনি সমস্ত ভিসি কোত্থেকে খুঁজে পেলেন? তারা কি চাকরিতে ছিল না? তারা কি শিক্ষকতা চাকরি করে নাই? আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কজন শিক্ষককে বিতাড়িত করা হয়েছে? নো, আমি কি বলেছি এটা? আপনি আমার মুখ থেকে টানতেছেন কেন? আপনি বলছেন যে মেধার ভিত্তিতে যদি হয়, আমি বলছি মেধার ভিত্তিতে তো অবশ্যই হতে হবে, মেধার বাইরে কিছু হবে না। মেধা ভিত্তিকই হবে। আপনার মেধা ভিত্তিক আপনারা করেন কিনা আপনাদের নিজেদের অর্গানাইজেশনে? আপনি বলেন, আমি এখন অ্যাঙ্করের মতো প্রশ্ন করি, আপনাদের যে নিজস্ব কতগুলো অর্গানাইজেশন আছে না? আপনাদের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, ব্যাংকস আছে, আপনার আছে, ওষুধ কারখানা আছে, আপনার সেন্টার আছে। সেই সব জায়গায় কারা চাকরি করে? কাদেরকে আপনারা চাকরি দেন? সেখানে কি মেধার ভিত্তিতে সব নিয়োগ করেন? আপনি কি মানে একটা প্রাইভেট প্রতিষ্ঠানকে আর সরকারি প্রতিষ্ঠানকে এক করতেছেন? আপনি মাহফুজ সাহেব যখন প্রাইভেট করবে তখন জামাত ইসলাম যখন রান করবে, নো আমি আপনার প্রাইভেট, এই যে এখানে বসুন্ধরা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, না বসুন্ধরা ওনারা চালাচ্ছেন, ঢাকা ব্যাংকে কি সব ছাত্র
দলের লোকেরা চাকরি করে? আওয়ামী লীগের না, ঢাকা ব্যাংকের সব ছাত্র দলের লোকেরা চাকরি করে? ওনাদের লোক ঢাকা ব্যাংকে একটা আপনি সরকারি চাকরিদের খবর চাকরি, নেন? আপনি সরকারি চাকরিতে বৈষম্য করা এবং সরকারি চাকরিতে মেধাবীদেরকে মেধার ভিত্তিতে টিকা লোকদেরকে বাদ দেয়া, সেটাকে আপনি যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান আপনি কি চালাইতেছেন, সেখানে হিন্দু লোক তো চাকরি করে, হিন্দু লোক চাকরি হিন্দু লোক করে, ইসলামী ব্যাংকে হিন্দু লোক চাকরি করে, কত পার্সেন্ট করে? আপনি এটা বললে তো লাভ নেই। আপনারা জামাতের একটা হিন্দু নমিনেশন দিচ্ছেন, ওই যে উনি বলছেন প্রশংসা করছেন, বাট এটা তো আপনাদের একটা কারিশমা বা একটা মানে কি করবেন, একটা দেখাচ্ছেন যে আমরা হিন্দু লোককে নমিনেশন দেই। আমি আপনাদেরকে এবার একটু থামাতে চাই, আমি আর সময় দিতে পারছি না। আমার মনে হচ্ছে আমরা আজকে কাউন্টার দিতে গিয়ে বেশি সময় নিয়ে ফেলছি। শাহেদ খান, আপনার কাছে আসি। গাড়ির দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, নিশ্চয়ই জানেন আপনি এটা। তাকে সমর্থন করে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন ছোটদের আবদারে সবসময় হ্যাঁ বলতে হয়। জানতে চাই যে উনি তো গাড়ির দাবি জানালেন, গাড়ির দাবি জানানো সেই মানুষটি আসলেই ছোট কিনা, বা যারা দাবি জানালেন তারা আসলেই ছোট কিনা? কারণ তারা এমপি হবার আগে বা তিনি এমপি হবার আগে তো বলেছিলেন যে সরকারের দেয়া গাড়ি বা বাড়ি কোনোটি তারা নেবেন না। এটা খুব ট্রিকি একটা বিষয়, মানে আমি বলতে গেলে খুব পলিটিক্যালি পপুলার কথা বললে হয়তো আমি খুব সমালোচনা করে ফেললাম যে না ঠিক আছে, আমরা তো আলোচনা করার জন্য এখানে হ্যাঁ হ্যাঁ না মানে আপনি সমালোচনা করার ভয় না করে বলুন। আমি বলছি যে কিন্তু এটা ঠিক যে ধরেন আচ্ছা সংসদ সদস্যরা সরকারি গাড়ি নেবেন না কিংবা তারা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, তারা এই ঘোষণাটা প্রথমে দিল জামায়াতে ইসলামের আমির, উনি বললেন যে আমরা এটা করব না, ক্ষমতায় গেলে সরকারের গাড়ি নিব না, সুবিধা নিব না, বাড়ি নিব না, যদিও আমরা দেখলাম তিনি সরকারের বাড়িতে উঠেছেন। এখন প্লট না ওকে আমি বলতে দেন, আপনি কিন্তু একটু ক্রাইং বেবির মতো আচরণ করছেন, মানে আমি যা বলছি আপনি সেখানে বাধা দিচ্ছেন, আমি কিন্তু আপনার কথায় বাধা দেন। ওকে আমাকে বলতে দেন। সেটা হলো যে এখন আমি যেটা বলার চেষ্টা করছি, মন্ত্রীরা গাড়ি নিবে না, সংসদ সদস্যরা গাড়ি চড়বে না, কিন্তু একজনও কি প্রাডো আর টয়োটা লাক্সারিয়াস গাড়ির বাইরে তারা চলাচল করছে কিনা? ইচ অ্যান্ড এভরিওয়ান তারা এইগুলো করছে। কোথা থেকে নিচ্ছে? বন্ধু থেকে ধার নিচ্ছে, ব্যবসায়ী থেকে ধার নিচ্ছে, সেই সাথে 70,000 টাকা করেও পাচ্ছেন। হ্যাঁ, তো এখন আমি তো বলবো যে ওকে ফাইন, এটা ওই যে সামনে দিয়ে মানে সুই যেতে দেয় না, কিন্তু পেছন দিয়ে সব নিয়ে যায়। ওভারঅল আপনি একটা গাড়ি একটা যদি ভাড়া নিয়েও চলেন, তাকে সেখানে যে মাসে টাকা দিতে হচ্ছে, যে তেল খরচ আপনি সরকার থেকে নিচ্ছেন, সবকিছু মিলিয়ে এই খরচ তো অনেক বেশি। তো সেই জায়গায় আমি বরঞ্চ হাসনাতকে কিছুটা ডিফেন্ড করব যে না, সে একজন সংসদ সদস্য হয়েছে, তারা এলাকায় যাবে না যাবে, এখন সেইটার জন্য আমার মনে হয় যে ওই শুল্কমুক্ত গাড়িতেই ফিরে যাওয়া উচিত, রাদার দ্যান সরকার তাদেরকে টাকা পয়সা দিয়ে গাড়ি দিবে, তেল দিবে, বাড়ি দিবে। সো এগুলো কাজ হচ্ছে না। তারাও নিশ্চয়ই এতদিনে বুঝে গিয়েছে যে এটা একটা পপুলিস্ট স্লোগান ছিল। এখন হ্যাঁ, শুল্কমুক্ত গাড়ি বলতেই যে আমি একটা গাড়ি কিনলাম 2 কোটি 3 কোটি টাকা দিয়ে, না, শুল্কমুক্ত গাড়ি কি আমি টয়োটা একটা কিনতে পারবো না, আমার কি করলা গাড়ি কিনতে পারবো না শুল্কমুক্ত দিয়ে? হোয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? আমি কেন শুল্কমুক্ত গাড়ি বলতেই খালি প্রাডো ল্যান্ড ক্রুজার আমাকে কিনতে হবে? কিন্তু যেটা দরকার, একজন জনপ্রতিনিধি তিনি যাবেন এলাকায়, মানুষের কাছে যাবেন, প্রত্যেকটা জায়গায় যাবেন। আমি কি করি, আমি ধরেন ঢাকা শহরে থাকি, গরিব মানুষ, আমার গাড়ি নাই বলে আমি নানান জায়গায় যেতে পারি না, এই জন্য আপনাদের গাড়ি ব্যবহার করতে হয়। আমি তো সংসদ সদস্য না, কিন্তু যারা সংসদ সদস্য তাদের তো প্রত্যেকটা জায়গায় যেতে হয়। সুতরাং এইটা একটা যৌক্তিক দাবি বলে আমি মনে করি। আমার দৃঢ় বিশ্বাস যে কালকে যদিও আইনটা বাতিল হয়ে গেছে, কি বলে শুল্কমুক্তর, কিন্তু এইটা দিয়ে কোনো সলিউশন আসবে বলে আমার মনে হয় না। এটা একটা পপুলিস্ট মুভ বলে আমি মনে করি। আমার মনে হয় যে এইটা রিয়েলিস্টিক ভাবনা থেকে সংসদ সদস্যরা যেন মানুষের কাছে যেতে পারে, পৌঁছাতে পারে, কথা বলতে পারে, সেই জায়গাগুলো তাদের মোবিলিটি বাড়ানোর কাজ করা যেতে পারে। বরঞ্চ যেইটা সমস্যা হয়েছে যে এমপিদের বসার জায়গা দেওয়া হয়েছে উপজেলা জায়গায়, সেইটা আমার মনে হয় যে কন্ট্রাডিক্ট টু দ্য সিভিল এবং লোকাল গভর্নমেন্টের যে আমাদের যে এটাকে কি বলে প্র্যাকটিস। একজন সিভিল অফিসার তিনি কাজ করবেন, কিংবা উপজেলা নির্বাচিত অফিসার তিনি কাজ করবেন, মন্ত্রীরা এমপিরা যে ওখানে যে বসে খবরদারি করবেন, সেইটা মনে হয় যে না, অতটা শোভন হয় নাই। তো এই কন্ট্রাডিক্টরি একটা বিষয় আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। মাহফুজুল হক, এবার আপনার কাছে একটু আসি। আপনি নিশ্চয়ই ফ্যামিলি কার্ডের কথা জানেন। এই ফ্যামিলি কার্ড ইস্যুতে কিন্তু আইএমএফ এর সাথে বেশ কিছু কথা হয়েছে বিএনপির, এবং সম্ভবত আইএমএফ বলেছে কাঙ্ক্ষিত সুফল নাও আসতে পারে। আপনার কাছে কি মনে হয়, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি আসলে সুফল পাওয়া যাবে কিনা? জি ধন্যবাদ। আমি মনে করি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, ওই যে ভাইটা বলেন না পপুলিস্ট
স্লোগান বা পপুলিস্ট কিছু অ্যাক্টিভিটিস, এটা ধরেন বিএনপির ওই যে ভোট পাওয়ার জন্য তখন এগুলো ইয়াতে নিয়ে আসছেন, আলোচনায় নিয়ে আসছেন, এবং সেগুলোকে এখন একটু আগে আপনি ভাইকে প্রশ্ন করছিলেন যে বাস্তবায়ন তো করছে। জামাত ইসলামী কেন এই যে জুলাই মুভমেন্ট বা জুলাই সনদ এগুলোকে বেশি অগ্রাধিকার দিচ্ছে, কেন অন্যগুলোকে কম করতেছে। তো এখানে একটা সূক্ষ্ম রাজনীতি তো আছে। আপনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য বা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গণভোট নিলেন, গণভোটে আপনি প্রচারণা করলেন, জনগণ ভোট দিল, এখন আপনি আসে বলতেছেন যে না এটার এখন আর ভোট দিছে শেষ, এটার কার্যকারিতা শেষ, আর কোনো নাই, কার্যকারিতা নেই। তো এইভাবে তো মানুষকে ধোকা দিলে মানুষ তো এটা বুঝে যে একটা আপনি আমার ভোট যেটি দিচ্ছেন। প্রশ্ন ছিল না আমি শেষ করি, আমি হ্যাঁ, সেটা শেষ তামলি করি। কার্ডকে তো কিভাবে দেখছেন? এখন সেটা যেটা প্রায়োরিটি, এবং বিএনপির ইশতেহারের মধ্যে 1 নাম্বার যে সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন, সেগুলো কিন্তু এখন বাদ পড়ে গেছে। তো এখন বাদ পড়ে যেটাই যেহেতু তাদের ইশতেহারে ছিল, তারা এটা করুক, অবশ্যই করুক, আমি মানে এটা দোষের কিছু দেখি না, সেটা করুক। কিন্তু সেটা করতে গিয়ে অবশ্যই রাষ্ট্রের সক্ষমতা, রাষ্ট্রের বাজেট, এই যে এখন আপনি ব্যাংক থেকে যদি আপনি 41 ওই সময় তো খুব 45 দিনেই ধরছে যে 41,000-42,000 কোটি টাকা আপনি ঋণ ব্যাংক থেকে নিলেন, যেটা আমার ইনভেস্টমেন্টের উপর প্রভাব পড়তেছে, টোটাল অর্থনীতির উপর প্রভাব পড়তেছে। আপনি হচ্ছে যে নতুন করে টাকা ছাপালেন, আপনি হচ্ছে যে ঋণের জন্য ধর্ণা দিচ্ছেন। আপনি যদি ফান্ডিং ব্যবস্থা না করে আপনি যদি শুধুমাত্র জনগণকে মানে জনপ্রিয়তার জন্য, সস্তা জনপ্রিয়তার জন্য আপনি কাজ করেন, তাহলে তো আপনি টোটাল গভর্নমেন্ট চালানো বা দেশ চালানোর যে সক্ষমতা, সেটা আগামী দিনে এখন বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন রিপোর্ট আসতেছে, মানুষ ঢাকা শহর ছাড়ার উপক্রম হচ্ছে। সামনের দিনের সরকারি ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, দেশের ইনভেস্টমেন্ট বিদেশে বা ভারতে চলে যাচ্ছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার পথে চলে যাচ্ছে। এখন সরকার সেই অর্থনৈতিক পুনরুদ্ধারের জায়গায় যদি না গিয়ে যদি শুধুমাত্র ক্ষুদ্র দলীয় চিন্তা করেন এবং পরিকল্পিত কাজ না করেন, তাহলে সেটার জন্য অবশ্যই দিতে চাই, যদি আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো সত্যিই হয়ে থাকে, তাহলে বিরোধী দল হিসেবে আপনারা সরকারের পাশে দাঁড়াবেন কিনা? আপনি আমরা এটা অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী ভিন্ন ধরনের বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতেছে, এটা আপনি ভাই বলছেন, আপনারা স্বীকার করবেন। যদি আপনারা জামাতকে সহজে স্বীকৃতি দিবেন না, এটা আমরা জানি, বা বলবেন না, ভালো কাজ করলে আপনারা বলবেন না, আমি কিন্তু নিউট্রাল পজিশনে বলেন না আর কি, সাধারণত সেটা বলতেছি, নিউট্রাল হয়েও জামাতের ভালো কথা বলেন না। আমি কিন্তু প্রশংসা করেছি, এখানে বসেই প্রশংসা করেছি। আমি বলতেছি সেই কথাটা যে জামাত ইসলামী বিরোধী দল মানে নির্বাচন নিয়ে অনেক কিছু নিয়ে মতভেদ থাকলে জামাত ইসলামী প্রথম দিনে শপথ গ্রহণ করেছে, এখন পর্যন্ত সংসদে কোনো একটা দিনও অনুপস্থিত ছিল না। জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে 13 সংসদ নির্বাচনের মধ্যে গত পূর্বের 12টাতে যেটা হয় নাই, যে এই একটা সংকট মোকাবেলার জন্য যে সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তাব দিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। জামাত ইসলাম কিন্তু সেই জায়গা থেকে চেষ্টা করতেছে। জামাত ইসলামী এই সংকটগুলো যেমন তুলে ধরতেছে, সমালোচনা করতেছে, সরকারকে বিরোধী দল হিসেবে ভূমিকা চাপে রাখার চেষ্টা করতেছে, পাশাপাশি যেখানে সংকট সেখানে উত্তরণের জন্য জামাত ইসলামী তথাকথিত বিরোধী দলের মতো ভূমিকা পালন না করে কার্যকর একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তাব দিচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে দ্বিমত প্রকাশের স্বাধীনতা চান, তার মানে কি আসলে দ্বিমত প্রকাশ করতে পারছেন না আপনারা? দ্বিমত প্রকাশ করতে পারছি না এটা না, অবশ্যই আওয়ামী লীগের গত আমলের চেয়ে বেশি পারতেছে, কিন্তু মানে এর পাশাপাশি এই আশঙ্কাও আছে যে আপনি মানে কোনো একটা ফটো কার্ড কেউ একজন ছাপিয়ে দিল, আপনি সেটা যাচাই বাছাই না করে তারপর হামলা করবেন, আপনি হচ্ছে যে তাকে গ্রেফতার করে নিয়ে আসবেন, বা আমরা কোনো ধরনের মানে অপরাজনীতি বলতে যেটা বোঝায় না, যে অশোভন রাজনীতি বলতে যেটা বোঝায়, আমরা এটাকে সাপোর্ট করি না। আমরা মনে করি সুস্থতার রাজনীতির চর্চা হওয়া দরকার, এবং রাজনীতিতে মেধার চর্চা হওয়া দরকার। রাজনীতিতে আপনি কত বেশি সৃজনশীলতা নিয়ে আসতে পারেন, আপনি গ্লোবাল ভিলেজে আপনি রাজনীতি করতে হলে আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি রাজনীতিটাকে সেদিকে কীভাবে নিয়ে যেতে পারেন, আপনার কর্মসূচি, আপনার কর্মপদ্ধতি, আপনি মানুষের জন্য কি করতেছেন, সে জায়গাটায় প্রায়োরিটি পাওয়া উচিত। এবং সেখানে অবশ্যই সরকারের সমালোচনা হবে, সরকারকে মানে কেউ ক্রেডিট করতে পারবে, কিন্তু সেটা নোংরা নয় না, সেটা কোনো দিক থেকে হওয়া উচিত না। আপনি জামাত ইসলামীর আজকে দেখেন জামাতের আমিরকে নিয়ে কুকুরের মাথায় টুপি দিয়ে সেটাকে জামাত ইসলামের আমিরের চেহারা বসায় দিয়ে সেই ইয়ে হচ্ছে, সেই ধরনের ইয়ে চলতেছে। আজকে জুমারকে নারী নিয়ে কথা বলেন, জুমার ফেসবুকে বা জুমাকে যেভাবে ইয়ে করা হচ্ছে, কারণ সে জামাতের পক্ষে ইয়েতে দাঁড়িয়েছে, ডাকসুতে দাঁড়িয়েছে, বা জামাতের নারীদেরকে নিয়ে যেভাবে নোংরামি করা হচ্ছে। আজকে একজন মনসুরা আজকের এমপি হয়েছে, সে ছাত্রী সংস্থাকে বলতেছে যে জামাত ছাত্র শিবিরের সেবা দাস, উনি একজন নারী নেত্রী হয়ে এই কথা বলতে পারেন কিনা, বা এটা কোন ধরনের মানসিকতার বহিঃপ্রকাশ, সেটা তো আমরা কামনা করি না। ধন্যবাদ।
ধন্যবাদ, আমি উত্তর পেয়েছি। তবে আপনি যে এই অভিযোগগুলো তুললেন যে ফটো কার্ডের বিষয়ে বা টুপি পরানোর বিষয়ে, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে দেখে আসছি, এটি কিন্তু নতুন না। তবে ব্যক্তিগতভাবে এবং কালের কণ্ঠের পক্ষ থেকে আমরা এটার ঘোর বিরোধিতা করছি। না, আমরা জিয়াউর রহমান মানে তারেক রহমানের সমালোচনা বা তারেক রহমানের একটা ছবিকে আমি অবশ্যই এটাকে ক্রিটিসাইজ করি, এটা নোংরামি জি, রাজনীতি সেটাই হওয়া উচিত বলছিলাম না। আমি। কিন্তু সে ধন্যবাদ। একইভাবে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে, জামাতকে নিয়ে, জামাতের নেতৃবৃন্দকে নিয়ে যেটা করে সেটাও আপনারা আমি সমান আরেকটু গুরুত্ব দিয়ে আলোচনা তথ্য দেই, করবেন। আমরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসাতেও কিন্তু অশ্রাব্য ভাষায় কথা বলতে দেখেছি এবং অপপ্রচার চালাতে দেখেছি, সেটি নিয়েও। না, আমি তো বললাম মুক্তিযোদ্ধা হোক আর মানে হচ্ছে যে ইয়াতে হোক, জুলাই যোদ্ধা হোক, সবাই সমান সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বসবাস করার, রাজনীতি করার অধিকার থাকা উচিত। জি, ধন্যবাদ। আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই। ইউনূস সরকারের আমেরিকার সাথে যে চুক্তিগুলো আসলে হয়েছে, এই চুক্তিটি যদি সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী করতেন, তাহলে সুশীল সমাজে যারা বাস করেন তাদের বক্তব্য কি হতো বা প্রতিক্রিয়া কেমন হতো? আপনি কোন সুশীল সমাজের কথা জানতে চাচ্ছেন? বাংলাদেশের সুশীল সমাজ তো বিভিন্ন রঙে আমি সব সুশীল সমাজকে বিভিন্ন একত্রে রঙে বোঝাতে নিজেকে চাই রাঙিয়ে আপনাকে। দিয়েছে। সুতরাং সুশীলদের কাছে আপনি এসব বক্তব্য পাবেন। সুশীলরা হলো তাদের ইচ্ছা মতো রং বদলানো বক্তব্য দেবে, তাদের বক্তব্য জানার দরকার নেই। আমি সুশীলের একজন প্রতিনিধি বা একজন সিভিল তাহলে আপনার মতামতই সোসাইটি বলি জানতে চাই। যে এই চুক্তি একটা হলো গোলামির চুক্তি বলতে যা বুঝি আমরা এতদিন গোলামির চুক্তি অনেক শুনেছি না। এই চুক্তি হলো আসল গোলামির চুক্তি, এবং এই চুক্তিটা ইউনূস সাহেব কখন স্বাক্ষর করলেন? তার প্রত্যেকটা ধারায় গোলামি আছে। কখন স্বাক্ষর করলেন? উনি 12 তারিখে নির্বাচন, উনি 9 তারিখে চুক্তি স্বাক্ষর করতে যান কেন? উনি নির্বাচনের জন্য অপেক্ষা করতে পারেন না? এই যে আমাদের যারা নির্বাচিত হয়েছেন, আমাদের জামাতে ইসলাম এখন বিরোধী দলের নেতা, আমাদের প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, তো ওনাদের জন্য ওয়েট করতে পারতেন না যে নতুন সরকার আসুক, তারপরে আমরা এইটাই চুক্তিটা স্বাক্ষর করব? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে একটা কথা হচ্ছিল, এবং ব্যারিস্টার ইশতিয়াক সাহেব তখন উপদেষ্টা ছিলেন, আইন উপদেষ্টা, এবং ওনার কাছে যখন নথিটা যায় তখন উনি 1 মাস আগে উনি বলে দিলেন যে সেপারেশন অফ জুডিশিয়ারি একটা ফান্ডামেন্টাল পরিবর্তন, সুতরাং এটা নির্বাচিত সরকার করবে, কারণ আমরা অলরেডি নির্বাচন ঘোষণা করেছি। তো ইউনূস সাহেবের কথা বলার কোনো দরকার নেই, কারণ ইউনূস সাহেবের পরতে লুকানো আছে নানানবিধ গোলামি এবং নিজের স্বার্থসিদ্ধি। সুতরাং ইউনূস সাহেব এটা করেছেন। এই চুক্তি বাংলাদেশের যে চুক্তিটা করেছে, এই চুক্তি আসলে বাতিল করা উচিত অথবা রিনেগোশিয়েট করা উচিত। সেটা বাংলাদেশের পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত, বাংলাদেশের জনগণকে সচেতন করা উচিত, এবং সরকার বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন, যারা এই চুক্তিটা নিয়ে আলোচনা করবেন, সরকারকে জনগণকে সাপোর্ট দেওয়া দরকার যে আপনারা এই চুক্তি থেকে বেরিয়ে আসেন। মার্কিন আইন বিভাগ কিন্তু অলরেডি ট্রাম্পের এই যে ট্যারিফ বিষয়গুলো নিষিদ্ধ করে দিয়েছে, সুতরাং ওই চুক্তিটা এখন কার্যকরী নেই। তারপরে কিন্তু ওই চুক্তির কারণে আমরা সরাসরি রাশিয়া থেকে তেল কিনতে পারবো না, অন্য অসুবিধা আছে, বাট আমরা সরাসরি অনেক কিছু করতে পারবো না। তো এই চুক্তি নিয়ে আলোচনা তো করার দরকার নেই, বিকজ এই চুক্তিটা একটা গোলামির চুক্তি। আমি একটু পার্লামেন্টের মেম্বারদের গাড়ির বিষয়টা ফেরত আসতে চাই, যেখানে ওনার সাথে আমার একটা দ্বিমত আছে। পার্লামেন্টের মেম্বারদেরকে যে বিনা শুল্কে গাড়ি দেওয়া হতো, এটা কিন্তু সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজ। কারণ জনগণ আপনি শুল্ক দিয়ে গাড়ি আনবে, আর উনি পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য শুল্ক ছাড়া গাড়ি আনবেন, তারপরে যে প্রাডো আনবেন এবং 3-4 কোটি টাকা লাভ করে বিক্রি করবেন, সেটা বন্ধ করা হয়েছে, এটা ঠিক আছে। এখন পার্লামেন্টের মেম্বারদেরকে চলাফেরার জন্য এখন আপনি 70,000 টাকা তেল এবং ড্রাইভারের পয়সা দিচ্ছেন না, আপনি পার্লামেন্ট মেম্বারকে গাড়ি ভাড়া করে দেন, তাদেরকে 1 লাখ টাকা দিয়ে দেন। তাতেই হিসাবটা কি? আমি আপনাকে পরিষ্কার হিসাব দিই যে তারা তো 60 মাস থাকবে, 60 মাসে 60 লক্ষ টাকা পর্যাপ্ত না, গাড়ি ভাড়াও দেন 1 লাখ টাকা, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে যদি 9 লক্ষ কোটি টাকার বাজেট বিএনপি করতে পারে, এর আগে 7 লক্ষ কোটি টাকার বাজেট ছিল, সো এই টাকাটা খুবই কম টাকা। তাতে 5-12-60 লক্ষ টাকা লাগবে পার এমপির পিছনে গাড়ি ভাড়া খাতে। তাহলে ওই গাড়িটা উনি ভাড়া নেবেন, ওনার মতো করে উনি চলবেন, এবং ওই গাড়ির জন্য সরকারের কোনো মাথা ব্যথা হবে না। তাদেরকে আবার একটা প্ল্যান হচ্ছে যে সরকার একটা গাড়ি দেবে, সেই গাড়ি দেওয়া হলে কিন্তু ওই যেটা হবে যে তাদেরকে বিনা শুল্কে গাড়ি আনার যে সুযোগ দেওয়া হচ্ছে, তার চেয়ে বেশি খরচ হবে। সুতরাং আপনি এটা করেন, হ্যাঁ, 60 লক্ষ টাকা আপনি 1 লক্ষ টাকা মাসে দিয়ে দেন, 60 লক্ষ টাকা পার ইয়ার, তারপরে 300 জন দিয়ে গুণ করেন বা 350 দিয়ে গুণ করেন, এটা খুব কম টাকা। এটা দেওয়া উচিত পার্লামেন্ট মেম্বারদেরকে, এই সুযোগ দেওয়া উচিত। আর সকলকে তো দিতে হবে না, মন্ত্রীরা গাড়ি পাচ্ছেন। আমি দ্বিমত করছি কোথায়, সরকারের এই এক্সট্রা খরচটা না দিয়ে বরঞ্চ আপনি নিয়ম করে দেন যে 1500 সিসির বেশি আপনি গাড়ি নিতে পারবেন না, অথবা 1300 সিসির বেশি গাড়ি নিতে পারবেন না, তাহলে তো আমার ওই 4 কোটি টাকার পার ডে আমি আনতে পারতেছি না। ওইটার কারণ ফান্ডামেন্টালি আপনি এখন বলছেন সরকার জনগণের ফান্ড থেকে এমপিদেরকে টাকা দিক। হ্যাঁ, জনগণের ফান্ড থেকে তো চলতেছে এভরিথিং। এমপিদেরকে আর কি দিবে? এমপিরা এমন জায়গায় আছে যে এমপি সাহেবদের চেয়ে
প্রোটোকলে নিচে আছেন তারা অনেক সুবিধা, মানে গাড়ির সুবিধা যদি চিন্তা করে ব্যবহার করেন, তো এমপিদেরকে আপনি দেন, অসুবিধা নেই। না না, এমপিদেরকে দেন, এমপিদেরকে দেন। আমরা কিন্তু শেষ পর্যায়ে আছি, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমার আছি। কথা হচ্ছে যে যদি আমাদের এসব হয়, এটা ঠিক, আমি যদি এমপি হিসেবে একেবারে সিম্পলি লাইফ লিড করি, যেটা আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে দেখি, এখন একটা এমপি হওয়া মানে তো এখান থেকে নানান স্ট্রিম থেকে কোটি কোটি টাকার বাণিজ্য তার পকেটে যায়, এটা আমরা জানি, দিস ইজ দ্য কালচার। এবং এইটা আপনাকে চাইতে হবে না, এটা আসে অটোমেটিক্যালি। সেই জায়গাগুলো যদি আপনি মনে করেন যে না, এমপিরা তারা এই জায়গাগুলোতে তারা আর সুবিধা নিবে না, কিংবা একদম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যেভাবে সিম্পল লাইফ লিড করছেন তারাও সিম্পল লাইফ লিড করবেন, তাহলে হইতে পারে। কিন্তু আদারওয়াইজ এটা জনগণের টাকা আরেকটা চাপিয়ে দেওয়া খরচ বলে আমি মনে করি, যে যদি আমার এই গাড়ি বাড়ির সুবিধা দেওয়া হয়, রাদার ওকে আপনি কোটি টাকার বাণিজ্যিক গাড়ি আমদানি না করে যেন মিনিমাম গাড়িটা আমদানি করতে পারেন, সেই রকম কোন রুলস রেগুলেশন করা যায় কিনা, ওইটা হলো আমার বক্তব্য ছিল। ধন্যবাদ। পুলিশ সদর দপ্তর থেকে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে, নিশ্চয়ই জানেন। এছাড়া গোয়েন্দা প্রতিবেদন বলছে এখনো 1,500-এর বেশি উগ্রবাদী সক্রিয়। তাহলে যে আওয়ামী লীগের সময় বলা হতো যে জঙ্গি আছে, সেটা তো প্রমাণিত হলো যে সত্যি। বর্তমান প্রেক্ষাপটে আপনি কি মনে করেন, জঙ্গি কি আসলে আছে নাকি নেই? অফকোর্স এটার অস্বীকার করার তো কোনো উপায় নাই, তাই না? এটার রাষ্ট্রবিরোধী শক্তি সবসময় থাকবে, এবং আমি খুবই মার্সিলেসলি এদেরকে মানে এটাকে বলে পয়েন্ট আউট করার পক্ষে। এখন বলতে পারেন যে শেখ হাসিনার বয়ান হইতে পারে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি একটা রাষ্ট্রের সুশৃঙ্খল রাজনীতি করবেন কিনা, গণতান্ত্রিক রাজনীতি করবেন কিনা। আপনি যদি একটা দেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি বিশ্বাস না করেন, আপনি যদি সরকার ভোটাধিকার বিশ্বাস না করেন, ভোট না বিশ্বাস করেন, তো সেই জায়গাগুলোতে এখন ওই জনগোষ্ঠীও তো আছে আমাদের সমাজে, এমনকি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমাদের সোসাইটিতে আছে। ঠিক আছে, আমি একটা জিনিস বিশ্বাস করি না, মানি না, ওকে ফাইন, আমি মানি না, কিন্তু সেটার জন্য সশস্ত্র ট্রেনিং বিপ্লব করে আপনি রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে অস্থিতিশীলতার চেষ্টা করবেন, আপনার উপর কোনো মার্সি দেখানোর তো কোনো সুযোগ নাই, তাহলে আমার এই রাষ্ট্রই টিকবে না। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমার বিগত সরকারে আমরা দেখেছি যে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকেও ডিমিন করার জন্য, গণতান্ত্রিক রাজনীতির ব্যবস্থার মধ্যে যাদের আত্মবিশ্বাস আছে, ভরসা আছে, তাদেরকেও এই জঙ্গি তকমা দিয়ে যে রাজনীতিটা করা হয়েছে এবং তাদেরকে দমন করার যে রাজনীতিটা করা হয়েছে, সেইখানে আমরা দেখেছি যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা ছিল, তারা সবাইকে নিজের দল বাদে। আমি বলতে চাচ্ছি যে এই সমস্যাটা যেন তৈরি না হয়। আপনি যে অপরাধী, যে জঙ্গি, তাকে আপনি মার্সিলেসলি আপনি পানিশ করেন, আমার আপত্তি নাই, কিন্তু সেই তকমা দিয়ে, ক্যাটাগরি দিয়ে আপনি যেন নিরপরাধ মানুষকে, গোষ্ঠীকে একইভাবে ট্রিট না করেন, তাহলে কি হবে? এই রাষ্ট্রের প্রতি জুলুম হবে, যে না আপনি আবার এই কাজগুলো করছেন, এবং এতে করে প্রকৃতপক্ষে যারা সুযোগ নিতে চায়, যাদের উপর আপনার নির্মম নির্যাতন চালানোর কথা, স্টিম রোলার চালানোর কথা, মার্সিলেসলি আইনের প্রয়োগ করার কথা, তাদের বাইরে অন্য সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হয়, ভুক্তভোগী হতে পারে। সেই জায়গায় আমার দৃঢ় বিশ্বাস যে রাষ্ট্র এগুলো দেখছে। প্রথম কথা তো আমি মনে করি যে ডক্টর ইউনূসের আমলে 2 বছরে আমাদের এই দেশে এই জঙ্গিবাদ এবং এক্সট্রিমিস্ট রাজনীতির যে উর্বর চারণভূমি তৈরি করার সুযোগ তিনি করে দিয়ে গিয়েছেন, সেইটার এখন কিছু কিছু জিনিস আমরা মাথাছাড়া দিয়ে দিতে দেখছি, যেমন টিটিপি যে শব্দগুলো বলেন, তেহরিক ইনসাফ পাকিস্তান, সেটার আদলে তেহরিক ইনসাফ বাংলাদেশ করার চেষ্টা চলছে। পাকিস্তানের সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সবার সাথে সুসম্পর্ক দরকার, ওপেন এয়ার ফ্লাইট দরকার, কিন্তু গত 2 বছরে যে পরিমাণ পাকিস্তানি অফিসিয়ালস এবং আফগানিস্তানি অফিসিয়ালস ভিজিট করেছে বাংলাদেশে, সেটা স্বাভাবিকের তুলনায় একটু অস্বাভাবিক। সেই জায়গাগুলো থেকে আরো স্ক্রুটিনাইজ করা। এখন পাকিস্তান, আফগানিস্তান মানেই জঙ্গি, আর ভারতের মাওবাদীরা হইলে যে তারা একেবারে খুব সহজ সরল নিরাপরাধ, সেটা আমি বলছি না। আমি বলছি সব জায়গায় থেকেই আপনি এই স্ক্রুটিনাইজেশনটা এমন ভাবে করবেন যেন প্রকৃত অপরাধী শাস্তি পায়, নট নেসেসারিলি যে একটা তকমা দিয়ে সবাই জঙ্গি কাতারে চলে আসে। এবার জনাব মাহফুজুল হকের কাছে একই প্রশ্ন রাখতে চাই, এবং অনুষ্ঠানের সবশেষ প্রশ্ন, 1 মিনিট পাবো আমরা হাতে। আপনি কি মনে করেন দেশে জঙ্গি আছে কিনা, আর যদি থেকে থাকে আপনাদের দলের অবস্থান বা আপনাদের অবস্থান কি হবে, কি কি পদক্ষেপ থাকবে? জি ধন্যবাদ। আমরা সবসময় বলছি যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি,
আমরা আমাদের আদর্শ গণতান্ত্রিক পদ্ধতিতে কায়েম করতে চাই। মানুষ ইসলাম চাপাই দেওয়ার বিষয় না, ইসলাম যে চাপাই দেওয়ার বিষয় হইতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেন, কারণ ওখানে অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করে নাই, সেই জন্য মদিনাতে তাকে হিজরত করতে হয়েছে। সেখানে মানুষ অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেছে, সেখানে সম্ভব হয়েছে। তা আমি মনে করি যে এই এক্সট্রিমিজম বা হচ্ছে যে মানুষকে বাধ্য করা, হত্যা করা, খুন করা, এগুলো দিয়ে ইসলাম কায়েম হয় না, ইসলামের বদনাম হয়। তো এটাকে আমরা কখনো ইয়া করি অ্যালাউ করি না, বা এটার সাথে আমরা একমত না। আর হচ্ছে যে আপনি দেখেন ভাই শাহেদ ভাইয়ের সাথে আমি এক্ষেত্রে একমত যে হচ্ছে যদি জঙ্গি থাকে, যদি এরকম কোনো বিষয় থাকে, অপরাধী থাকে, আইন মানে না, সিস্টেম মানে না, দেশের মানে না, তাদেরকে অবশ্যই সরকার করবে। কিন্তু এটা যেন বিরোধী দলকে দমনের হাতিয়ার হিসেবে আওয়ামী লীগের মতো ব্যবহার না হয়। কারণ এই যে জঙ্গি এত নাটক দেখলাম, কিন্তু গত 2 বছরে আপনি জঙ্গির কয়টা হামলা দেখছেন? কয়টা হামলা হয়েছে? এখানে তো জঙ্গির নাটক কোনো কিছু জঙ্গি দমনের কিছু হয় নাই, কিন্তু হয়েছে হামলা কয়টা? কিন্তু এখন আবার আশঙ্কা করতেছেন। আমি মনে করি যদি ডিবি বা আমাদের গোয়েন্দা বিভাগ যদি সত্যিকার অর্থে যদি এরকম কোনো আশঙ্কা ফিল করেন, সেটা অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে নেবেন, কিন্তু সেটা যেন রাজনৈতিক হাতিয়ার বা জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানো বা কোনো কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য না হয়, অপরাজনীতি যেন না হয়, সেটা আমরা মনে করি। আর ধরে নিন যদি যারা জঙ্গিবাদ পালন করেন বা জঙ্গি রয়েছেন, তারা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত? যে দেশের আইন লঙ্ঘন করবে, সে রাজনৈতিক দল হলে কি আপনি করবেন না? সরকারি দল হলে কি করবেন না? আমাদের দেশে তো এগুলো বাজ বিচার করা হয়। সরকারি দল হলে মাফ, হামলা সেটা থানার ভিতরে হোক বাইরে হোক সমস্যা নাই, কিন্তু হচ্ছে বিরোধী দল হলে আপনি ঘরের ভিতর থেকে ধরে নিয়ে আসেন, এটা তো হওয়া উচিত না। আইন তো সবার জন্য সমান। আমাদের আমাদের সংবিধান তো সেটাই দেয়া আছে, আইন সবার জন্য, অপরাধী যে হবে তার জন্য ইয়া হবে, দুষ্টের দমন হবে, শিষ্টের লালন হবে, সেটা হওয়া উচিত। কিন্তু শিষ্টের দমন, দুষ্টের লালন, ওটা হওয়া উচিত না। জি, ধন্যবাদ আপনাদের 3 জনকেই আজকের আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে চাই। দর্শক, শেষ করছি কালের সংলাপ। নতুন কোনো পর্ব নিয়ে আবারও হাজির হব, আলোচকদের সাথে আলোচনা করব। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।